আসসালামু আলাইকুম। এইচএসসি 24 ব্যাচের শিক্ষার্থীরা কুয়েট 2025 অ্যাডমিশন টেস্টে ম্যাথমেটিক্স পার্টে সলিউশন নিয়ে আজ আমরা কথা বলবো। পুরো ভিডিও জুড়ে আমি তোমাদের সাথে আছি। মশিউর রহমান, পড়াশোনা করছি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় আইপি ডিপার্টমেন্টে। তাহলে চলো শুরু করি। দেখো আমার কাছে যেই সেটটা আসে সেই সেটের 25টা প্রবলেম ম্যাথের, সেই 25টা প্রবলেম আমি তোমাদেরকে সলভ করানোর ট্রাই করব। আর এর পরের ভিডিওতে আমরা ফিজিক্সের পার্টটা নিয়ে আলোচনা করব। তো এখানে আমার কাছে আহ, জানি না আসলে কোন সেটের প্রশ্নগুলো আমি কালেক্ট করতে পারছি। তো তোমাদের যদি জানা থাকে, যদি এর বাইরেও কোনো সেট থাকে, তাহলে তোমরা আমাকে অবশ্যই জানাবা। তো আমি সেই অনুযায়ী আরেকটা ভিডিও বানানোর চেষ্টা করব। তো দেখো, এখানে ম্যাথমেটিক্সের যেই প্রথম প্রশ্নটা কুয়েট ভর্তি পরীক্ষা আসে, সেটা একটা জাস্ট একটা নর্মাল একটা ম্যাথ। এখানে বলছে কি ডিফারেন্সিয়েশনের এই ম্যাথটা তুমি ইজিলি চাইলে সলভ করতে পারবে। দেখো, এখানে আমি প্রত্যেকটা ম্যাথ ভেঙে ভেঙে সলভ করব। তাই এখানে কোনো কনফিউশনের কিছু নাই যে আসলে কত মানে কুইকলি তুমি ম্যাথটা সলভ করতে পারো। তুমি যদি এই জিনিসটাতে খুব এক্সপার্ট হয়ে যাও, তখন দেখবা যে তোমার কাছে এই প্রবলেমগুলো কোনো প্রবলেমই মনে হচ্ছে না। হ্যাঁ, তো আমি এখানে চেষ্টা করবো যে তুমি যেভাবে শিখছো বা তুমি যেভাবে বুঝতে চাও বা তুমি যেভাবে বুঝতে পারো, ওইভাবে আমি তোমাকে এখানে সলভ করানোর ট্রাই করব। তাহলে এখানে দেখো, প্রথম প্রবলেমটাতে আমাদের কি বলা আছে। আমাদের বলা আছে যে একটা বক্ররেখার লঘিষ্ঠ মান 3 হলে সি এর মান কত। এখন এই গরিষ্ঠ মান, লঘিষ্ঠ মান, এগুলো তো আমাদের ডিফারেন্সিয়েশনের মধ্যে ছিল, তাই না? তো আমরা লিখি আগে ফাংশনটা y ইজ ইকুয়াল টু এক্স 3 - x² প্লাস সি। তো এটার একটু ব্র্যাকেট গুলো তুলে দিলে 3x - x³ প্লাস সি। এটাকে যদি আমি ফার্স্ট ডেরিভেটিভ করি, 3 - 3x² প্লাস 0। এবং আমরা জানি যে লঘিষ্ঠ মান বা গরিষ্ঠ মান বের করার জন্য আমাদেরকে ফার্স্ট ডেরিভেটিভের মানটা 0 ধরতে হয়। তো সেইটা 0 ধরে আমরা এখানে x এর ভ্যালুটা বের করতে পারবো। তো এখানে x এর ভ্যালুটা আসে +-1। আমাদের দেখো এখানে বলছে কি যে x এর যে মানের জন্য y লঘিষ্ঠ হয় তার মানও বের করো। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে x এর +1 এবং x এর -1, এই দুইটা ভ্যালুর জন্য এই y এর মানটা সর্বনিম্ন অথবা সর্বোচ্চ হবে, বা অন্যভাবে বলতে গেলে লঘিষ্ঠ বা গরিষ্ঠ হবে। এখন কোন মানের জন্য আমাদের সর্বনিম্ন হবে বা কোন মানের জন্য সর্বোচ্চ মান পাবো, সেটা বের করার জন্য আমাদের এখানে ডাবল ডেরিভেটিভ করতে হবে। ডাবল ডেরিভেটিভ যদি আমি এটা বের করি, সে হয়ে যাবে 0, -3x² হয়ে যাবে -6x। অ্যান্ড দেন আমরা যদি এখানে x এর ভ্যালু +1 বসাই, তাহলে এটা আসতেছে আমাদের একটা নেগেটিভ নাম্বার। অর্থাৎ যদি এরকম হয় ডাবল ডেরিভেটিভের মান <0 তাহলে আমরা বলতে পারি যে এখানে আমাদের গরিষ্ঠ মান পাওয়া যাবে। x ইজ ইকুয়াল টু 1 এর জন্য আমাদের গরিষ্ঠ মান পাওয়া যাবে। আর যদি আমি এখানে x এর জায়গাতে -1 বসাই, তাহলে দেখো এটা কিন্তু একটা পজিটিভ নাম্বার, এবং এখানে আমরা x এর -1 এর জন্য লঘিষ্ঠ মান পাবো। এগুলো আমরা জানি, পড়ে আসছে এগুলো। ওকে, তো আমরা পেয়ে গেছি যে y এর মান লঘিষ্ঠ হয় x এর কোন মানের জন্য, -1 এর জন্য। আমাকে বলছে কি লঘিষ্ঠ মান যদি 3 হয়, তাহলে সি এর মান কত। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে লঘিষ্ঠ মান আসে x ইজ ইকুয়াল টু -1 এর জন্য। সো আমি মূল ফাংশনে x এর মান -1 বসায় দিব। মূল ফাংশন x এর মান -1 যদি বসায় দিই, দেখো 3 ইন্টু -1, -1 এর কিউব প্লাস সি। এবং ওরা বলল যে এই লঘিষ্ঠ মান যেটা পাবো তার মান হচ্ছে 3। তাহলে -3, এটা তো তোমার -1 আসে, -1 আছে +1 প্লাস সি। সো এখানে তুমি সি এর ভ্যালু ইজিলি বের করতে পারবে। 3 + 3 - 1 ইজ ইকুয়াল 6, 5। সো আমাদের অ্যান্সার হচ্ছে এখানে সি এর ভ্যালু 5, আর এক্স এর ভ্যালু মানে যেই মানের জন্য লঘিষ্ঠ মান সেটা হচ্ছে -1। তো এটা যে অপশনে থাকবে সেই অপশনটা তোমরা চুজ করবা। ওকে, চলো এবার নেক্সট প্রবলেমে যাই। নেক্সট প্রবলেমে আমাদের দেয়া আছে একটা
কণিকের প্রবলেম, যে একটি উপবৃত্তের স্থানাঙ্কের মান দেয়া আছে, নিয়ামক রেখার সমীকরণ দেয়া আছে, খুব ভালো জিনিস, এবং উপবৃত্তের সমীকরণটা বের করো। খুবই খুবই সিম্পল একটা প্রবলেম। তোমরা এই 6.2 তে এই প্রবলেমটা অহরহ করে আসছো। এটা দেখতে কেমন হবে? এটা দেখতে হবে হচ্ছে এইরকম। হুম, যেখানে বৃহদাক্ষ হচ্ছে আমাদের ওয়াই অক্ষটা। তো প্রশ্ন আসতে পারে, ভাই আপনি কিভাবে বুঝলেন? আমি বুঝলাম হচ্ছে এখানে এস দেখে, 0 ± 3। দেখো এখানে কিন্তু কোনো কিছু বলা নাই যে সেটার কেন্দ্র কোথায়, না মানে কেন্দ্র কি আদৌ 0 0-তে আছে কিনা। যেহেতু কিছু বলা নাই, আমরা এটাকে ধরে নিতে পারি, বা ওরকম কোনো ক্লু নাই আমাদের কাছে, যাতে আমরা বুঝতে পারি যে কেন্দ্রটা আসলে 0 0-তে নাই। তো এস এর ভ্যালু 0 থেকে +3 উপরে, 0 থেকে -3 নিচে। অর্থাৎ এর মাধ্যমে কিন্তু আমি বুঝতে পারি যে এটা একটা তোমার বৃহদাক্ষ ওয়াই অক্ষের উপরে, এবং ক্ষুদ্রাক্ষটা এক্স অক্ষের উপরে। সো মানে উপবৃত্তটা দেখতে এরকমই হবে। আর নিয়ামক রেখার সমীকরণ দেওয়া আছে কি? নিয়ামক রেখার সমীকরণ তোমার এই যে এভাবে দেওয়া আছে, 3y = +-25। ওকে, তাহলে এখানে y এর ভ্যালু কত আসে? 25/3। অবশ্যই এটা একটা হচ্ছে সরি, এটা হচ্ছে +25/3, এটা হলো -25/3। ওকে, এখন দেখো তোমরা কিন্তু জানো যে কেন্দ্র থেকে যে কোনো একটা উপকেন্দ্রের দূরত্ব এই উপবৃত্তের জন্য সেটা হচ্ছে 0, ± রাইট? এবং এটার যে নিয়ামক রেখার দূরত্ব সেটা কিন্তু তোমরা এটাও জানো যে উপরের দিকে হলে প্লাস, নিচের দিকে হলে মাইনাস, সেটা হচ্ছে b/e। এই টাইপের উপবৃত্তের জন্য। তো এখন তুমি এইটার সাথে মানে গিভেন ডেটার সাথে তুমি এটা কম্পেয়ার করো। তো তুমি দেখো যে উপকেন্দ্রের যে ভ্যালুটা বিই, সে বিই এর ভ্যালু তোমার দেয়া আছে 3, এই যে এইটার সাথে। হুম, আর তুমি এই যে যে নিয়ামক রেখাটা আছে, যে এইটা এবং এইটা, এইটার সাথে তুমি কম্পেয়ার করো। দেখো যে তোমার কাছে b/e সেটা দেওয়া আছে 25/3। তোমার কাছে এখানে কি দুইটা আননোন, বি এবং ই, এবং দুইটা ইকুয়েশন, যার মাধ্যমে তুমি বি এবং ই এর মান এখান থেকে বের করতে পারো। তাহলে আমি এখান থেকে কিভাবে বের করতে পারি? তুমি এখান থেকে দেখো তো, যে বি এর ভ্যালু বের করতে পারো 25/3 ই। যেই বি এর মানটা তুমি এই উপরের ইকুয়েশনে বসাইতে পারো, বসানোর ফলে তোমার ভ্যালু কত আসে? 25/3 ই² 3। তুমি এটাকে পক্ষান্তর করে ই² এর ভ্যালু 9/25 লিখতে পারো, যেখান থেকে ই এর মান পাওয়া যাবে 3/5। ওকে, তো ই যেহেতু পেয়ে গেছি, সো আমি ই এর মানটা এখানে বসাই দেবো এই যে উপরের এই টার্মটাতে। সো এখান থেকে আমি একটু লিখছি এমসিকিউর মতো করে, এটা সলভ করাচ্ছি। সো এই জন্য আর কি একটু হিজিবিজি হচ্ছে, আশা করি তোমরা বুঝতে পারবা। 25/3 ইন্টু ই এর ভ্যালু দেখো এখানে পেলাম 3/5। 3 কাটা, 25 কাটা, তো এখান থেকে আমি বি এর ভ্যালু পাচ্ছি 5। এখন দেখো বন্ধুরা, যে তুমি ই জানো, তুমি বি জানো, তুমি কি এ বের করতে পারবা না? তাহলে এই ধরনের উপবৃত্তের জন্য ই এর ফর্মুলা কি? 1 - যেহেতু এটা বি বড়, মানে বৃহদাক্ষটা হচ্ছে ওয়াই অক্ষের উপরে, সো বিটা নিচে, এইটা উপরে। তো ই² এর মান আসে হচ্ছে 9/25 1 - a² / b²। সো এটা আসে হচ্ছে তোমার a² / b², 1 - 9/25। সো 25 - 9 মানে হচ্ছে 16/25। b² এর মান হচ্ছে 25, সো b² এবং 25 কাটা, এখান থেকে আমাদের a² এর ভ্যালু আসতেছে 16। অর্থাৎ a এর মান আমাকে 4 আমি এখান থেকে বের করতে পারলাম। তো a এর মান জানি, বা এর মান বের করতে পারলাম, b এর মান বের করতে পারলাম। So, তাহলে আমার উপবৃত্তের সমীকরণটা কি হবে? x² / a² y² / b² = 1। আমি a² এর মান পেলাম 16, আমি y² এর মান পেলাম 25। এই যে y এর মান, সরি, b² এর মান 25, b এর ভ্যালু 5 পাওয়াতে। সো এটা সমান হচ্ছে 1। এটা আমি যে অপশনে দেখবো সেটাই আমার কারেক্ট। আমি এখানে অপশনগুলো দেইনি, কারণ অনেক অপশনগুলো আর কি তোমার আহ মানে আমি বলে দিব যে কোন অপশনগুলো থাকবে, কোন অপশনগুলো থাকবে না। কয়েকটা প্রশ্নে
হয়তোবা কিছু ভুলও থাকতে পারে, আই গেস। সো এটা তুমি অপশনে পাবা, এটা যে অপশনে পাবা সেটা হচ্ছে অ্যান্সার। ক্লিয়ার? আমরা পরবর্তী প্রবলেমে চলে যাচ্ছি। পরবর্তী প্রবলেমে আমাদেরকে উপকেন্দ্র দেওয়া আছে, শীর্ষবিন্দু দেওয়া আছে, পরাবৃত্তটির দিকাক্ষ এর সমীকরণ বের করো। দিকাক্ষ মানে হচ্ছে নিয়ামক রেখা, ব্যাস। তাহলে তুমি একটা পরাবৃত্তকে জেনারেলাইজ করো আর কি, মানে এক্স্যাক্টলি আঁকানোর আসলে দরকার নেই। জেনারেল একটা পরাবৃত্তের চিত্র আঁকো। এটা সেই পরাবৃত্ত, এটা উপকেন্দ্র, এটা শীর্ষবিন্দু, এইখানে আমাদের নিয়ামক রেখাটা আছে। ওকে, বা দিকাক্ষ রেখাটা, দিকাক্ষের সমীকরণ তো এটাই আমাদের জানতে চাইলো আর কি। তো আমাদের উপকেন্দ্র দেওয়া আছে -1,1, আমাদের শীর্ষবিন্দু দেওয়া আছে 2, -3। তাহলে এই যে যে দিকাক্ষ রেখাটা পরাবৃত্তের অক্ষরেখার সাথে যে জেড বিন্দুতে ছেদ করলে এই জেড এর স্থানাঙ্কটা কত হবে? আমরা জানি যে এটা যত ডিস্টেন্স থাকে এটাও ঠিক কি একই ডিস্টেন্স থাকে। তাহলে সেই অনুযায়ী এ হচ্ছে আমাদের মিড পয়েন্ট বা মধ্যবিন্দু। তাহলে মধ্যবিন্দুর ফর্মুলা দিয়ে এটা যদি এক্স কমা ওয়াই ধরি, তাহলে আমরা বলতে পারি যে x-1/2 ইজ ইকুয়াল টু সেখানকার 2, আর y+1/2 ইজ ইকুয়াল টু হচ্ছে এখানে -3। সো এখানে x এর ভ্যালু কত আসে? 2 দুগুণে 4 আর 1 হচ্ছে 5। আর y এর ভ্যালু কত আসে? 3 দুগুণে 6 আর 1 হচ্ছে -7। আমি যদি ভুল না করি, 3 দুগুণে 6 মাইনাস, হ্যাঁ ঠিক আছে। তোমরা তো আরেকবার চেক করে নিবা ক্যালকুলেশনে কোনো ভুল আছে কিনা। তো জেড এর আমি স্থানাঙ্কটা পেয়ে গেছি। আমি এখানে ক্লিয়ার করে জেড এর স্থানাঙ্ক দুইটা লিখে ফেলি। এটা হচ্ছে একটা 5, একটা হচ্ছে 7। আমাকে দিকাক্ষের ইকুয়েশন বের করতে হবে। দেখো দিকাক্ষ ইকুয়েশনটা এক বিন্দুগামী সরলরেখার ইকুয়েশন। তো এক বিন্দুগামী সরলরেখার ইকুয়েশন তুমি কিভাবে বের করতা? y-y1 m ইন্টু x মাইনাস x1। তুমি এক বিন্দু জানো, y-y1 m ইন্টু x মাইনাস x1 তুমি বের করে ফেললা। তোমার কাছে এখন m লাগবে, m কিভাবে বের করবা? মানে এই দিকাক্ষের যে m সেটা তুমি কিভাবে বের করবা? দেখো তো এই দিকাক্ষটা অক্ষরেখার সাথে লম্বভাবে আছে। তো তাহলে অক্ষরেখা ঢাল আমি বের করতে পারি। অক্ষরেখা ঢাল আমি কিভাবে বের করব? এটা হচ্ছে অক্ষরেখা ঢাল। দেখো দুইটা পয়েন্ট দেয়া আছে। তাহলে আমরা y2 মাইনাস y1, y2 মাইনাস y1 ডিভাইডেড বাই x2 মাইনাস x1। তাহলে 1 প্লাস 4, এটা হচ্ছে সরি 1 প্লাস 3, মাই মিস্টেক, 1 প্লাস 3, এটা হচ্ছে তোমার 2, 1 হচ্ছে মানে -3, দ্যাট মিনস 4 বাই -3। তাহলে দিকাক্ষ রেখাটা যেহেতু এই অক্ষরেখার উপর লম্ব, আমরা কি জানি? m ইন্টু m অক্ষ ইজ ইকুয়াল টু -1। সো m ইজ ইকুয়াল টু কত? -1 বাই m অক্ষ। অর্থাৎ এটাকে একটু রিভার্স করে দেব, 3/4। তাহলে আমি দিকাক্ষ রেখা ঢাল পেয়ে গেছি। আমি এই সমীকরণে দিকাক্ষ রেখা ঢাল যদি বসায় দিই, 3/4 চলে আসে। এখন তুমি এটাকে রিঅ্যারেঞ্জ করে যা পাবা, সেটা তোমার যে অপশনে আছে সেটা তুমি সিলেক্ট করলে তোমার অ্যান্সার হয়ে যাবে। খুবই সিম্পল এবং খুবই ইজি একটা প্রবলেম। ওকে, দেখো এই এই ম্যাথটা কিন্তু খুবই খুবই ইন্টারেস্টিং। আমি এটা, অনেকে খাতায় করে, বাট এটা ক্যালকুলেটরে খুব ভালোভাবে সলভ করা যায়। আমি একটা ত্রিভুজ আঁকি, আমাকে সমবাহু ত্রিভুজ আঁকাইতে বলছে। মানে আঁকাইতে বলে নাই, তুমি এটা না আঁকতে পারো, তোমার যদি হাতে টাইম না থাকে। আমি তোমাকে জাস্ট বোঝানোর জন্য এই জিনিসটা আঁকাচ্ছি। সো এবি, বিসি এবং সি এ বাহুর সমান্তরালে তিনটা বল আছে। তো এবি বাহুর সমান্তরালে এদিকে 3 নিউটন, বিসি বাহুর সমান্তরালে বিসি হচ্ছে এইদিকে আছে, এটা হচ্ছে 2 নিউটন, এবং সি এ বাহুর সমান্তরালে এদিকে তোমার আছে হচ্ছে 5 নিউটন। তিনটা বল সমবিন্দু বল ক্রিয়াশীল, দ্যাট মিনস তারা হচ্ছে একই বিন্দুতে কাজ করতেছে। তাহলে এই দিকে হচ্ছে আমাদের 2 নিউটন, আমি একই বিন্দুতে এদেরকে নিয়ে আসি। এই দিকে হচ্ছে তোমার 3 নিউটন, এন্ড ফাইনালি এইদিকে হচ্ছে আমাদের 5 নিউটন। এখন এদের মধ্যকার অ্যাঙ্গেলটা কত দেখো তো? এই অ্যাঙ্গেলটা, সমবাহু ত্রিভুজ যদি হয় তাহলে তো 60 ডিগ্রি ভিতরে প্রত্যেকটা। তাহলে বিসি তো এই দিকে যাচ্ছে। সো এই অ্যাঙ্গেলটা 5 নিউটনটাকে অবশ্যই এখানে 120 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করতেছে, রাইট? আবার দেখো 5 নিউটন তো তোমার এদিকে যাচ্ছে,
আর 3 নিউটন হচ্ছে তোমার এই নিচের দিকে। সো এদের মধ্যকার অ্যাঙ্গেল 120 ডিগ্রি। একইভাবে দেখো 3 নিউটনটা এদিকে আসতেছে, আর 2 নিউটনটা তোমার ডান দিকে। সো এদের মধ্যকার অ্যাঙ্গেল হচ্ছে 120 ডিগ্রি। সো প্রত্যেকটার মধ্যকার অ্যাঙ্গেল হচ্ছে 120 ডিগ্রি করে। এখন তুমি কি করতে পারো, এদের লব্ধির মান বের করার জন্য ওই যে সবগুলা বলকে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষের দিক উপাংশ বের করে আর এক্স আর ওয়াই বের করলা। দেন তুমি কি করলা, আর ইজ ইকুয়াল টু আর এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ার বের করলা। এটা করতে পারো। এটা করলে খুবই টাইম তোমার অপচয় হবে। আমি তোমাকে একটা জিনিস এখানে সাজেস্ট করতে পারি। সেটা হচ্ছে যে তুমি ক্যালকুলেটরে কিভাবে সলভ করবে। আমি তোমাকে একটু ক্যালকুলেটরে সলভ করে দেখাচ্ছি। জাস্ট ওয়েট। ওকে, এই তো একটু বড় বড় করে। হুম। দেখো তুমি কি করবা, তোমার যদি ইএক্স ক্যালকুলেটর থাকে বা ইএস থাকে, যেটাই থাকে, তুমি মোডে যাবা। এটা একটু বড় করি। ওকে, এইবার হয়তো বা ক্লিয়ার দেখতে পাবো। তুমি মোডে যাবা, মোডে গিয়ে দেখো 2 নাম্বারে কমপ্লেক্স একটা ফর্ম আছে। তুমি টুতে ক্লিক করবা। টুতে ক্লিক করে তুমি এখন দেখবা যে তোমার কি কি ফোর্স আছে এবং তার এবং সে কোন কোন অ্যাঙ্গেলে আছে। হ্যাঁ, তুমি ধরো যে এক্স অক্ষের রেফারেন্স টানতে যাচ্ছ, তো এক্স অক্ষের সাথে সেই বলগুলো কোন কোন অ্যাঙ্গেলে সে আছে। আমি জাস্ট একটু তোমাকে এটাকে একটু দেখাইতে চাই। একটু ওয়েট করো। হুম, আচ্ছা, তুমি জাস্ট এই ফোর্স গুলা মনে রাখো। হ্যাঁ, দেখো এখানে কি বলা আছে। 2 নিউটন সে এক্স অ্যাক্সিসের সাথে 0 ডিগ্রি কোণ তৈরি করতেছে। So আমরা এটাকে এভাবে লিখবো, 2 নিউটন। দেখো এখানে ছোট্ট করে একটা অ্যাঙ্গেল আছে, দেখছো, ইয়েলো রঙের। সো ইয়েলো রঙের পার্টটা কোথায়, শিফটে। সো শিফট, এই অ্যাঙ্গেল যদি দেই, তাহলে 2, ওই যে অ্যাঙ্গেল ক্লিক করলাম, সে এক্স অক্ষের সাথে কত ডিগ্রি কোণে আছে, 0 ডিগ্রি কোণে আছে। দেন প্লাস দিব। তারপরে দেখি আমি কোন বলটা আছে, 5 নিউটন বলটা। 5 নিউটন বলটা সে এক্স অ্যাক্সিসের সাথে কত ডিগ্রি কোণে আছে, 120 ডিগ্রি কোণ। সো এখানে আমি দেবো 5 নিউটন। দেন ওই যে আবার অ্যাঙ্গেলটা শিফট অ্যাঙ্গেল, 120 ডিগ্রি কোণ, প্লাস। দেন আছে আমার 3 নিউটন বল। 3 নিউটন বল আসলে এক্স অক্ষের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করছে, 120, 120 যোগ 240। সো 3 নিউটন বল অ্যাঙ্গেল উৎপন্ন করছে 240। দেখো এইটুকু করলে কিন্তু তোমার পুরো ম্যাথটা শেষ। তোমাকে ওই যে আবার আর এক্স বের করা আর ওয়াই বের করা এত কষ্ট করা লাগবে না, যেহেতু এটা এমসিকিউ এক্সাম। সো এটা তুমি অ্যাপ্লাই করতে পারো, যেহেতু তোমার কাছে ক্যালকুলেটরে অ্যাভেলেবেল আছে। তুমি এটা কিন্তু বুয়েট প্রিলিতেও অ্যাপ্লাই করতে পারো। ওকে, তো ইকুয়াল চাপ দিবা। দেখো এখন তোমার কাছে যে ফর্মটা আসছে সেটা কিন্তু একটা কমপ্লেক্স ফর্মে আসছে। তো এটা কি কি করবা, অপশনে যাবা, নিচে ক্লিক করবে। দেখো যে আর থিটা একটা অপশন আছে ওয়ানে। তুমি এই ফর্মে দেখতে চাও, যেখানে আর হচ্ছে তোমার রেজাল্টেন্ট আর থিটা হচ্ছে তোমার সেই রেজাল্টেন্টের অ্যাঙ্গেলটা। অর্থাৎ তোমাকে একটা ভেক্টরের পুরো ফর্ম দিয়ে দিছে, যার ম্যাগনিটিউড এবং ডিরেকশনটা তুমি জানো। সো ওয়ান ক্লিক করবা, অ্যান্সারটাকে তুমি ওয়ানের শেপে নিয়ে আসবা। তো এখানে অ্যান্সার আসতেছে √7 এবং অ্যাঙ্গেলটা আসতেছে 139 পয়েন্ট সামথিং। সো আমি এখানে এটাকে কপি করে এখানে লিখবো। দেখো এখন দেখো তোমাকে বলছে কি যে এটার লব্ধির মান কত। সো লব্ধির মান √7 এবং এটা হচ্ছে অ্যান্সার। তোমাকে বলে না যে কোন অ্যাঙ্গেলে বলে তুমি এই অ্যাঙ্গেলটাও এখানে ইনক্লুড করতে পারতা। ক্লিয়ার? তো এইভাবে করলে তোমার কিন্তু অনেকটা টাইম সেভ হয়ে যাবে। প্রিলির ক্ষেত্রেও তুমি এই টেকনিকটা অবলম্বন করতে পারো। আচ্ছা, আমরা পরবর্তী ম্যাথে যাই। পরবর্তী ম্যাথটা একটু টাইম কনজিউমিং হতে পারে। আমি তোমাকে একটু ভেঙে ভেঙে এটাকে দেখানোর ট্রাই করি। আমাকে একটা উপবৃত্ত দেয়া আছে এবং তার কেন্দ্র বলছে হচ্ছে এটা। সো উপবৃত্তের কেন্দ্র দেওয়া থাকলে আমরা এভাবে বের করি, এক্স মাইনাস আলফা এর হোল স্কোয়ার বাই এ স্কোয়ার, ওয়াই মাইনাস বিটা এর হোল স্কোয়ার বাই বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 1। তো এটা হচ্ছে আমাদের উপবৃত্তের ইকুয়েশন, যেখানে আলফা বিটা হচ্ছে তার কেন্দ্র।
সো এইভাবে দেখি যদি এটাকে নিয়ে আসতে পারি এই শেপটাকে, তাহলে একটু খেয়াল করো খুব কেয়ারফুলি। 3x² প্লাস ax প্লাস 2y² মাইনাস by মাইনাস 2 সমান 0। আমার ভুল হলে তোমরা একটু কারেকশন করে দিও। হ্যাঁ, ওকে। তাহলে দেখো এখানে এক্স এর কিন্তু কোনো কোএফিসিয়েন্ট বা সহগ কিন্তু নাই, ওয়াই এরও কিন্তু নাই। তো আমি কি করবো, এখানে এক্স এর যে সহগটা সেটাকে কমন নিয়ে ফেলবো। সেটা কমন নিলে আসতেছে x² প্লাস a/3 × x। একইভাবে আমি এই y² থেকে 2 কমন নিব, y² মাইনাস b/2 y। আর এই -2 কে হাত দিব না এখন, ও যেরকম আছে সেরকম থাকুক। এখন ভিতরেটাকে আমি স্কোয়ারের ফর্মুলাতে নিয়ে আসার জন্য a² প্লাস 2a, আর বি কত লিখবো এখানে, এই যে এটা মিলানোর জন্য, ঠিক আছে। a/3 ছিল, তো এখানে আমি একটা এক্সট্রা 2 আনলাম। তো নিচে 3 আনার জন্য আমি এখানে একটা 6 দিব, যাতে 2 এবং 6 কাটাকাটি গেলে এখানে 3 থাকে। ওকে, তো 3 থাকলে a/3x, এটা যেমন ছিল তেমনই থাকবে। তো x² প্লাস 2ab, a² প্লাস 2ab প্লাস b²। এই যে b² যে এক্সট্রা চলে আসলো, আমি এটাকে আবার মাইনাস করে ব্যালেন্স করে দেব। এই সেম জিনিসটা আমি পরবর্তী টার্মের জন্য অ্যাপ্লাই করি। y² মাইনাস 2ab প্লাস b² এক্সট্রা আসলো, এটাকে আবার পাশে মাইনাস করে দিলাম, -2 সমান 0। এখন দেখো এই যে এইটুকু হচ্ছে আমাদের ফর্মুলা, এইটুকু হচ্ছে ফর্মুলা, বাকিটুকু কিন্তু আমার ফর্মুলা না। বাকিটুকুকে আমি এই যে 3 দিয়ে গুণ দিয়ে ব্র্যাকেটের বাইরে নিয়ে আসবো। বাকিটুকুকে আমি নিয়ে আসি এখানে 3, এটাকে ফর্মুলা লিখবো এক্স প্লাস a/6 এর হোল স্কোয়ার মাইনাস এই 3টা এটার সাথে গুণ হয়ে বাইরে বের হয়ে যাবে। তো 3 ইন্টু a²/36। আবার 2, এটা ফর্মুলা কি, y মাইনাস b/4 এর হোল স্কোয়ার, এই 2টা এর সাথে গুণ হয়ে বাইরে বের হয়ে যাবে। সো -2b² / 16 -2 সমান 0। এখন এই যে যে পার্টটুকু আছে স্কোয়ার বাদে যে পার্টটা, এটাকে আমি সবগুলোকে ডান দিকে নিয়ে যেতে, 3 × 12 = 36, 8 × 2 = 16। সো 3x প্লাস a/6 এর হোল স্কোয়ার টু y মাইনাস b/4 এর হোল স্কোয়ার, ওইদিকে থাকতেছে 2 চলে যাবে, এখান থেকে চলে যাবে হচ্ছে প্লাস a²/12 প্লাস b²/, দেখো তোমার কিন্তু আর করা লাগতেছে না। এখন তুমি এই শেপে নিয়ে আসা লাগবে, বাট এই শেপে আমাকে নিয়ে আসতে বলে নাই, আমাকে জাস্ট বলছে a আর b এর মান কত। সো তোমাকে কেন্দ্র দিতেছে, এখন তুমি কেন্দ্রের ফর্মেটটা কিন্তু পেয়ে গেছো, যে এখানে x মাইনাস আলফা x মাইনাস বিটা, এই ফর্মটা কিন্তু তুমি পেয়ে গেছো। সো দেখো এখানে আলফা এর মান কত। হ্যাঁ, এটা তুমি যদি আলফা লিখতে চাও, এখানে তো আলফা এবং বিটা তোমার কেন্দ্র ছিল, সো এটা কি আসবে, মানে এইটার কেন্দ্র আসবে -a/6, কারণ আমাদের ফর্মুলাতে এটা মাইনাস ছিল, এখানে এসে মাইনাসটা নাই। সো মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেছে, এই জন্য এটার কেন্দ্রটা কত, -a/6। এর কেন্দ্র কত, +b/4। মানে মাইনাস থাকলে প্লাস হয়, প্লাস থাকলে মাইনাস হয়। জাস্ট এটা মানে মনে রাখার জন্য, আর কিছু না। এখানে মাইনাস আলফা ছিল, প্লাস আলফা, মাইনাস বিটা ছিল, প্লাস বিটা, এখানে প্লাস ছিল বিধায় কি মাইনাস। মানে এটা আসলে জাস্ট যারা একটু মানে কম বুঝতেছো বা ধরতে পারো না, ঠিক তাদের জন্য এখানে এক্স মাইনাস -a/6, মানে এরকম আর কি লেখাটা, বুঝছো, এই ফর্মুলার সাথে মিলানোর জন্য। তো ফর্মুলাতে তো বাই ডিফল্ট একটা মাইনাস ছিল, সো এই মাইনাস হচ্ছে এই যে এইটা, এবং যেহেতু এখানে প্লাস আসছে, ওই প্লাসটাকে মিলানোর জন্য হচ্ছে আমরা এখানে মাইনাস দিলাম। সো এখানে যেরকম আলফা, এখানে আলফাটাকে -a/6। আশা করি বুঝতে পারছো। তো কেন্দ্র হচ্ছে এখন এইটা আসছে, তাহলে এই কেন্দ্র তো দেওয়াই ছিল ভাইয়া, -1 1। সো কম্পেয়ার করি, এটা হচ্ছে -1, এটা হচ্ছে +1। এখন আমি এ এবং বি এর মানটা বের করতে পারবো। তাহলে এর এবং বি এর মানটা বের করি, এটুকু ক্লিয়ার করি। -a/6 is equal to -1, মাইনাস মাইনাস কাটা, a is equal to 6, এবং b/4 is equal to 1, so b is equal to 4। a এর মান 6, b এর মান 4।
ক্যালকুলেশন করে যেই অপশনটা পাবো সেটা হবে অ্যান্সার। আমি একটু আবারও রিকোয়েস্ট করি, আমি এখানে হাতে হাতে প্রবলেম গুলো করতেছি, সো ক্যালকুলেশন মিস্টেক হতেই পারে। যদি ক্যালকুলেশন মিস্টেক হয় তোমরা মানে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা। তোমরা জাস্ট একটু ক্যালকুলেশনটা করে নিবা, ওকে? যদি টাইম থাকে তোমাদের হাতে। সো আমরা পরবর্তী ম্যাথে চলে যাই। দেখো এই ম্যাথটা আমার পার্সোনালি খুব ফেভারিট একটা ম্যাথ ছিল আগে। যে দুইটা ইকুয়েশন আমাকে দেয়া আছে, এক্স স্কোয়ার এ এক্স প্লাস বি সমান 0, 2x স্কোয়ার প্লাস এক্স প্লাস 16 ইজ ইকুয়াল টু 0। এই দুইটার বলছে যে একটা মূল সমান, মানে ধরো যে দুইটা তো দ্বিঘাত, তো দুইটারই তো তোমার দুইটা দুইটা করে মূল থাকবে বা সমাধান থাকবে। সো দুইটা দুইটা মূলের মধ্যে একটা মূল ইকুয়াল দুজনের। এবং বলছে যে সেকেন্ড যে ইকুয়েশনটা আছে ওর হচ্ছে যেটা ইকুয়াল না। হ্যাঁ, দুইটা মূল তো, ধরো এই একটা মূল এবং এই একটা মূল, উপরেরটার মনে করো এই একটা মূল এবং এক, ধরো যে এই দুইটা মূল তাদের ইকুয়াল, বাট বাকি দুটো তো ইকুয়াল না। তো যেটা ইকুয়াল না ওইটার ভ্যালু দেওয়া আছে 2 এই সেকেন্ড ইকুয়েশনের। তাহলে তোমাকে এ আর বি এর মানটা বের করতে বলছে। তাহলে আমাকে বলো যে এক্স এর দুইটা মান আসতেছে যার মধ্যে একটা মান 2 দেওয়া আছে, তাহলে সেই 2 অবশ্যই এই সমীকরণকে সিদ্ধ করবে। এক্স এর দুইটা মান আসবে, সে দুইটা মান তুমি যদি এখানে বসাও তাহলে লেফট সাইড এবং রাইট সাইডটা সমান আসবে। ওকে, তাহলে সমান আসলে আমরা কি করতে পারি, এটাকে বসাই দিতে পারি, সিদ্ধ করতে পারি। সো 2 ইন্টু 2 স্কোয়ার a ইন্টু 2 প্লাস 16 সমান 0। 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 2a প্লাস 16, দেন a ইজ ইকুয়াল টু আছে 16 8 24 মাইনাস 24 বাই হচ্ছে 2, এবং a ইজ ইকুয়াল টু মাইনাস 12 আসতেছে। এর মান আমি পেয়ে গেছি। এখন বি এর মান আমি কিভাবে বের করতে পারি? আমাকে বলছে যে সমীকরণে একটা মূল সমান, ধরে নিচ্ছি সেই মূলটা বা সেই সমান মূলটা হচ্ছে এখানে আলফা। তাহলে আলফা তো দুইজনের মধ্যে আছে, দুজনের ভেতর থেকে আলফা বের হবে, এখানে একটা আলফা আসবে, এখানে একটা আলফা আসবে। তো আলফাটা অবশ্যই এই সমীকরণের এক্স কে সে সিদ্ধ করবে, লেফট সাইড রাইট সাইডটা সমান আসবে। তো আমি আলফা মানটা এখানে বসাই দিই, আলফা স্কোয়ার এ আলফা প্লাস বি। আচ্ছা আমি এটা না বসাই, এর মধ্যে আমি পেয়ে গেছি, এর মান যেহেতু পেয়ে গেছি, -12 ইজ ইকুয়াল 0। আর এখানে নিচে 2 আলফা স্কোয়ার, এক্স এর জায়গায় আমি জাস্ট আলফা বসাচ্ছি যেহেতু তাদের একটা মান সেম, মানে দুইজনেরই এক্স এর একটা ভ্যালু সেম, সো এখানে বসাইতে কোনো প্রবলেম নেই। -12 আলফা প্লাস 16 ইজ ইকুয়াল 0। 1 নম্বর, 2 নম্বর, এটাকে এখন আমি সলভ করব কিভাবে? এই যে খুব বিখ্যাত একটা ফর্মুলা, আলফা স্কোয়ার আলফা এবং 1, তাহলে b1c2, নিচে কি আছে b1c2 মাইনাস b2c1, তাহলে b1 কোনটা, এটা b1c2, b1c2। আমি ভুল করলে তোমরা অবশ্যই একটু জানিয়ে দিও আমাকে। b1c2 b2c1, b2 কত -12, c1 কত b, এই বিটা আমরা বের করতে চাই। দেন হচ্ছে b1c2 b2c1 হলো c1a2, c1a2 মাইনাস c2a1, ওকে, c1a2 c2a1, দেন হচ্ছে a1 b2 মাইনাস a2 b1 কত -12। এখন আমি যে কোনো দুইটা রেশিও নিয়ে এটাকে কম্পিউট করতে পারি। সো আলফা এর ভ্যালু এখানে এই সেকেন্ড এবং থার্ড রেশিও নিলে উপরে চলে আসে কত 2b -16 -12 প্লাস 24, দ্যাট মিনস 2b -16 ডিভাইডেড বাই 12। ফার্স্ট এবং সেকেন্ড রেশিও থেকে যদি নেই তাহলে আলফা এবং আলফা কাটা, নিচে এখানে আলফা থাকবে আর এখানে কত আসে 12 ইন্টু 16, এটাকে ক্যালকুলেট করতে হবে, প্লাস 12b ইজ ইকুয়াল 1/12।
2b minus 16. সো আলফার ভ্যালু এই 12 এবং 16 গুণ করলে কত আসে? এখানে আসে পুরো 12b মাইনাস 192 আর নিচে 2b মাইনাস 16। দেখো দুইটা আলফা আসছে, দুইটা আলফা কিন্তু ইকুয়াল আসবে। সো 2b মাইনাস 16/12। তো এইটুকু তুমি ক্যালকুলেট করে বি এর ভ্যালুটা বের করতে পারো। আমি তোমাকে এটা টেকনিকও শিখিয়ে দিচ্ছি। হুম, এটা তুমি কিভাবে করতে পারো, এটা তুমি সরাসরি ক্যালকুলেটরে বসাইতে পারো। তো সরাসরি ক্যালকুলেটরে বসালে কেমন আসবে? ধরো তুমি বি হচ্ছে তুমি জানো না, বি তোমার কাছে আননোন, তো তুমি বি কে এক্স ধরে নিবা তোমার ক্যালকুলেটরে, তাহলে এটা হয়ে যাবে। তা আমি তোমাদেরকে দেখাই দিই কিভাবে সলভ করবে এটা। ধরো তুমি বি তো জানো না, তো বিটাকে তুমি এক্স ধরে নাও। সো এটা যেরকম আছে ঠিক সেরকম উঠাবা। এখানে তোমাদের আছে 12b, বিটাকে আমি এক্স ধরে নিচ্ছি, মাইনাস 192, নিচে আছে 2b মাইনাস 16। তারপর একটা ইকুয়াল দিবা, ইকুয়ালটা হচ্ছে তুমি এখান থেকে দিবা না, এই যে লাল রঙের একটা ইকুয়াল আছে দেখছো, এই লাল রঙের ইকুয়ালটা আসবে কোথা থেকে? এই আলফা থেকে। আলফা ইকুয়াল, দেন আবার এখানে একটা ইয়ে আছে 2b, বিটাকে এক্স ধরছি, মাইনাস 16 ডিভাইডেড বাই হচ্ছে 12। এটা অ্যাজাম্পশনের মাধ্যমে ধরতে হয় আমাদের, এবং এটাকে এই ইকুয়াল দিলেও সলভ হবে না। এখানে সলভ করতে হবে, এই যে সলভ নামক একটা অপশন আছে ইয়েলো রঙের। সো শিফট ইয়েলো, সো ইয়েলো সলভ দিলে এখানে এটা, আচ্ছা একটু সরি, কারণ এটা হচ্ছে কমপ্লেক্স মোডে আছে, এটা তোমার কমপ্লেক্স মোডে কাজ করে না, এটাকে আমাকে নর্মাল মোডে নিতে হবে। ওকে, আচ্ছা আমি এখন এখন লিখি, নর্মাল মোডে আনলাম। একটু দুঃখিত, খেয়াল ছিল না যে এটা কমপ্লেক্স মোডে। 192 2b মাইনাস 16 ইকুয়াল 2b মাইনাস 16 12। এখন কাজ করবে, সলভ দিব। এখন আমি আসলে এক্স এর কোন মানটা নিতে চাই, কারণ আমি তো আসলে এক্স এর মানটাই বের করবো, তাই না? আর এক্স এর মানটা কেমন হতে পারে, এটা একটা অ্যাজাম্পশন ধরতে বলছে। তোমার অ্যাজাম্পশনটা যত কুরেট হবে, তোমার অ্যান্সারটা তত ফাস্ট আসবে। তো প্রশ্ন আসতে, ভাই এটা আবার কেমন অ্যান্সার? তুমি দেখবে যে ম্যাথ করতে করতে তোমার একটা মানে আইডিয়া চলে আসে যে অ্যান্সারটা কত হতে পারে। বাট আমি এটা জিরো ধরে নিচ্ছি, জিরো আশেপাশে যদি এটার অ্যান্সার থাকে তাড়াতাড়ি চলে আসবে। ইকুয়াল চাপ দিব, দেখো এক্স এর মান 32 এবং লেফট মাইনাস রাইট সমান জিরো, বা লেফট ইজ ইকুয়াল টু রাইট। তার মানে এইটার যে রিলেশনটা লেফট এবং রাইট, সেটা আমার ইকুয়াল এক্স এর এই 32 এর জন্য। সো আমার অ্যান্সারটা পুরোপুরি ঠিক। যদি এল মাইনাস আরটা ঠিক না হতো, মানে জিরো না হতো, তাহলে কিন্তু অ্যান্সারটা ঠিক হতো না। ওকে, এল মাইনাস আর জিরো, দ্যাট মিনস এল ইজ ইকুয়াল টু আর, এই লেফট সাইড এবং রাইট সাইডটা ইকুয়াল। এক্স এর মান এখানে 32। ক্লিয়ার? তাহলে এখানে এক্স এর মান বা বি এর মান হচ্ছে 32। এ এর মান কত পেলাম? -12, বি এর মান 32। যেই অপশন থাকবে সেই অপশনে তুমি এটা দাগাবা। ওকে, আমরা এর পরবর্তী প্রবলেমটা একটু দেখি। এখানে দেওয়া আছে এক্স ইজ ইকুয়াল টু এ থিটা প্লাস সাইন থিটা, এবং y ইজ ইকুয়াল টু এ 1 মাইনাস কস থিটা। ডিওয়াই ডিএক্স টা বের করতে বলছে। এখন দেখো এক্স তো আসলে থিটার ফাংশন, সো ডিএক্স আমি ডি থিটার রেসপেক্টে বের করতে পারবো। তো এ ইন্টু থিটাকে ডিফারেন্সিয়েট করলে থিটার সাপেক্ষে সেটা 1 আসবে, সাইন থিটাকে করলে সেটা কস থিটা আসবে। একইভাবে যদি ডিওয়াই কে ডি থিটার সাহায্যে ডিফারেন্সিয়েট করি, 1 কে করলে 0, কস থিটাকে করলে মাইনাস সাইন থিটা, মাইনাস মাইনাসে প্লাস সাইন থিটা।
এখন দেখো এই যে এই জিনিসটা, এটা বলতে কি বোঝায়, ডি স্কোয়ার ওয়াই ডি এক্স স্কোয়ার, এটা বোঝায় ডি ডি এক্স অফ ডি ওয়াই ডি এক্স, অর্থাৎ ডি ওয়াই ডি এক্স বের করবো, সেটাকে এক্স এর রেসপেক্টে আবার ডিফারেন্সিয়েট করবো। সো ডি ডি এক্স আমি ডি ওয়াই ডি এক্স কিভাবে বের করতে পারি, ডি ওয়াই ডি এক্স এটা বের করতে পারি হচ্ছে এইভাবে, ডি ওয়াই ডি থিটা ডি এক্স ডি থিটা, লব আর হরকে আমি ডি থিটা দিয়ে ডিভাইড করলে দেখো যে এই রূপটা কিন্তু চলে আসে, মানে এটা ইকুয়াল, কাটাকাটি করলে তো তোমার এইটাই আসতেছে। সো ডি ওয়াই ডি থিটার যে ভ্যালু সেটা আমি বসাই এ সাইন থিটা, আর নিচে এটা হচ্ছে এ ইন্টু ওয়ান প্লাস কস থিটা, এ আর এ কাটা, এরকম একটা কিছু একটা আসতেছে। এখন প্রশ্নে দেখো যে আমাদের প্রশ্ন হচ্ছে থিটা বাই টু এর মাধ্যমে প্রকাশ করতে। সো থিটা বাই টু এর মাধ্যমে কি, এটাকে আমি ধরে নিচ্ছি যে সাইন টু থিটা আছে, সো লিখতে পারি কি টু সাইন থিটা বাই টু কস থিটা বাই টু, এবং নিচে যেটা আছে ওয়ান প্লাস কস টু থিটার ফর্মুলা, সেটার ফর্মুলা হচ্ছে টু কস স্কোয়ার থিটা বাই টু, টু টু কাটা, কস একটা কাটা যাবে, বাকি থাকে হচ্ছে তোমার এখানে সাইন থিটা বাই টু, নিচে কস থিটা বাই টু, আলটিমেটলি ট্যান থিটা বাই টু। এখন এটাকে যদি আমি এবার এক্স এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করি, ডি ওয়াই ডি এক্স, অর্থাৎ চলে আসবে কি ডি স্কোয়ার ওয়াই ডি এক্স স্কোয়ার। তাহলে দেখো এই যে ট্যান থিটাকে নর্মালি করলে কি হয়, সেক স্কোয়ার থিটা বাই টু, এখন এটা তো থিটা সাপেক্ষে করতেছি না, এক্স এর সাপেক্ষে করতেছি, সো কি আসবে ডি থিটা বাই ডি এক্স, চেইন রুলের মাধ্যমে এই পার্টটা চলে আসে ডি থিটা বাই ডি এক্স। এখন ডি থিটা বাই ডি এক্স কত, এখানে তুমি এটাকে জাস্ট উল্টায় দিলে কিন্তু হয়ে যাচ্ছে, দেন সেক স্কোয়ার থিটা বাই টু, এটা আসতেছে ওয়ান বাই এ ওয়ান প্লাস কস থিটা, একটু কম ডিফারেন্সিয়েট করে ব্লু রং দিয়ে আমি এটা লিখতেছি, সেক স্কোয়ার থিটা বাই টু, নিচে এ আছে, এটাকে আমি লিখতে পারি আবার টু কস স্কোয়ার থিটা বাই টু। তাহলে আচ্ছা আমি কি কিছু বাদ দিছি, হ্যাঁ অবশ্যই একটু ভুল করছি। দেখো ট্যান থিটা বাই টু কে ডিফারেন্সিয়েট করলে সেক স্কোয়ার থিটা বাই টু আসে, কিন্তু সাথে একটা কিন্তু অবশ্যই হাফ দিতে হবে, কারণ থিটাকেও আমাকে ডিফারেন্সিয়েট করতে হবে, থিটাকে ডিফারেন্সিয়েট করলে ওয়ান বাই টু আসে, দেন হচ্ছে থিটাকে আবার এক্স এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করতে হবে, ডি থিটা ডিএক্স। সো একটা ওয়ান বাই টু কিন্তু এখানে ছিল আগে থেকে, তাহলে এটা আসলে দুই দুগুণে চার, এখানে এ ওয়ান বাই কজ স্কোয়ার মানে সেক স্কোয়ার গুণ করলে সেক টু দি পাওয়ার ফোর থিটা বাই টু, এন্ড দ্যাট ইজ দ্য অ্যান্সার। এটা তুমি যে অপশনে পাবো সেটা তোমাকে সিলেক্ট করতে হবে। ওকে, তোমরা আবার এটা ক্যালকুলেশন করবা, ক্যালকুলেশন করে আমাকে জানাবা কোথায় ভুল, কোথাও কোনো ভুল আছে কিনা। ওকে, তাহলে আমরা নেক্সট প্রবলেমে চলে যাই। এই প্রবলেমটা খুবই ইন্টারেস্টিং। বলছে কি একটি বাস স্থির অবস্থা থেকে, দ্যাট মিনস ইউ সমান জিরো থেকে সুষম ত্বরণে 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে সোজা সড়কে চলতে শুরু করে, অন্যদিকে 40 মিটার পিছনে থাকা, ধরো এখানে সেই 40 মিটার পিছনে থাকা একজন সাইকেল আরোহী, সেই সাইকেল আরোহী, ড্রয়িংটা একটু ইগনোর করো, হ্যাঁ আমার ড্রয়িং অত ভালো না আসলে। তো এই সাইকেল আরোহী 40 মিটার পিছনে আছে, সে 24 মিটার পার সেকেন্ড, মাই গড, 24 মিটার পার সেকেন্ডে সে যাত্রা শুরু করলো সমবেগে। কিছু বলেন এবার, যেহেতু ত্বরণ দেওয়া নেই, সো আমরা এটাকে সমবেগ ধরতে পারি। চলার পরে বাস এবং সাইকেল আরোহী কয়বার মিলিত হবে এবং একাধিকবার মিলিত হলে তাদের মধ্যে সময় পার্থক্যটা কত? আচ্ছা, খুবই ভালো প্রশ্ন, ফিজিক্সের বাট ম্যাথের চ্যাপ্টার 9 থেকে দিয়ে দিছে আর কি। আমরা ধরে নেই যে এই গাড়িটা এক্স মিটার দূরে এরকম একটা জায়গাতে, এবং সাইকেলটা তারা হচ্ছে মিলিত হবে।
টি সময় পরে এক্স মিটার দূরে তারা মিলিত হবে। এটা আমরা ধরে নিচ্ছি। তাহলে এই গাড়িটা এক্স মিটার দূরত্ব যাবে, আমরা জানি কি এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। যেহেতু এটাই সুষম ত্বরণে যাচ্ছে, সো সুষম ত্বরণের ফর্মুলা কিন্তু এইটা। সো গাড়ির জন্য অতিক্রান্ত দূরত্ব হচ্ছে এক্স, ইউ তো তার নাই, এর ভ্যালু কত এখানে 4, আর টি সময় পরে সে যে পৌঁছাবে, সো 2t স্কোয়ার। এবং সাইকেলের জন্য এই দূরত্বটা কত, কোন জায়গাতে আছে? সাইকেল হচ্ছে 40 প্লাস এক্স দূরত্ব পাড়ি দিবে কত বেগে? 24 ইন্টু টি, মানে এই ফর্মুলা ইউজ করছি, এস সমান ভিটি। এস হচ্ছে 40 প্লাস এক্স, ভেলোসিটি হচ্ছে 24 এবং টি হচ্ছে টাইম। সো এক্স ইজ ইকুয়াল টু 24t মাইনাস 4t। এক্স ইজ ইকুয়াল টু এইটা, এক্স ইজ ইকুয়াল টু এইটা, দুইটাই তো আমাদের ইকুয়াল। সো 2t স্কোয়ার ইজ ইকুয়াল টু 24t মাইনাস 40। তাহলে এটাকে আমি যদি মিডল টার্ম ব্রেক করতে চাই, ক্যালকুলেটর করবো সব, যেহেতু আমাদের ক্যালকুলেটরটা অ্যালাউড, সমান 0। তাহলে 2t মাইনাস 24 ইন্টু প্লাস 40। আমি এখানে মোডে যাব, দেন পলিনোমিয়াল সেকেন্ড ডিগ্রি 2t মাইনাস 24t অ্যান্ড দেন হচ্ছে এটা 40 ইকুয়াল করলে এক্স এর ভ্যালু আসে 10 আর 2। ওকে, এক্স এর ভ্যালু মানে হচ্ছে আমাদের টাইমের ভ্যালুটা 10 অ্যান্ড 2, 2 সেকেন্ড এবং 10 সেকেন্ড, তারা দুইবার মিলিত হবে। দেখো টাইম কিন্তু দুইটাই পজিটিভ, সো দুইটাই কিন্তু আমাদের এখানে অ্যাকসেপ্টেবল। নেগেটিভ টাইম আসলে তখন আমরা এটাকে ধরতাম না। সো দুইটাই যেহেতু এখানে অ্যাকসেপ্টেবল, সো এখানে দুইবার তারা মিলিত হবে কত সেকেন্ড সময়? 2 সেকেন্ডে এবং 10 সেকেন্ডে। তাহলে এদের মিলিত হলে সময় পার্থক্য কত? সময় পার্থক্য হচ্ছে 10 সেকেন্ড মাইনাস 2 সেকেন্ড, দ্যাট মিনস 8 সেকেন্ড। এদের মধ্যে সময় পার্থক্য হবে একাধিকবার মিলিত হলে। ওকে, খুবই ইজি একটা প্রবলেম। ওকে, এই প্রবলেমটা দেখো একটু। এবিসি ত্রিভুজ, এবিসি ত্রিভুজের ধরো এটা এ, অ্যাকচুয়াল অ্যাঙ্গেল হওয়ার দরকার নেই, এটা 105 ডিগ্রি। হ্যাঁ, অ্যাকচুয়াল হওয়ার কোনো দরকার নেই, জাস্ট আর কি তোমার প্রবলেম সলভিং এর জন্য যা লাগে। সি, সি অ্যাঙ্গেল কত? 180 থেকে 105 বাদ দিব এবং 15 বাদ দিব, যা থাকবে সেটা। তো অ্যাঙ্গেলের যে অ্যাঙ্গেল যেটা তার অপোজিট বাহু যেটা, সেটাকে আমরা স্মল আর কেস দিয়ে প্রকাশ করি। এর যে অপোজিট বাহু সেটাকে স্মল এ, বি এর অপোজিট বাহু স্মল বি, সি এর, সি অ্যাঙ্গেলের অপোজিট বাহু হচ্ছে স্মল সি। তো স্মল লেটার দিয়ে আমরা তার বাহুর পরিমাণটা এবং ক্যাপিটাল লেটার দিয়ে আমরা অ্যাঙ্গেলের পরিমাণটা হিসাব করি। তো ত্রিভুজে একটা সাইন সূত্র আছে, যে এ বাই সাইন এ, বি বাই সাইন বি, সি বাই সাইন সি। ওকে, তো তুমি এখানে সি এর মানটা জানো, মানে সি বাহুর মানটাও জানো, এখানে বড় হাতের অক্ষর দিয়েছে বাট ওইটা কোনো ব্যাপার না। তুমি সি এর মান জানো, √3 - 1। তো তাহলে তুমি বি বাই সাইন বি ইজ ইকুয়াল টু সি বাই সাইন সি লিখতে পারো। তোমার লাগবে হচ্ছে বি এর মান, মানে অন্য বাহুদের দৈর্ঘ্য কত। সো এ আর বি এর মান কত সেটা আমাকে বের করতে বলছে। তো বি এর মান হচ্ছে এখানে সি বাই সাইন সি ইন্টু সাইন বি। আমি তোমাকে এটা বলে দিচ্ছি, তুমি নিজে নিজে এটা সলভ করবা। এটা দেখতে একটু অদ্ভুত রকমের আসে, বিলিভ মি, এটা দেখতে অদ্ভুত রকমের আসবে। তোমার ক্যালকুলেটরে যেই রকম ফরম্যাট আসুক তুমি ওইটাকে অ্যান্সার হিসেবে রাখবা। হ্যাঁ, অপশনের সাথে হয়তো মিলবে না, তো না মিললে কি করবা? অপশনেরটা একটু লিখে তাকে পয়েন্টে নিবা, তোমার যেটা আসবে সেটাকে একটু পয়েন্টে নিবা, দেখবে যে তখন ম্যাচ করে কিনা। অবশ্যই ম্যাচ করবে, অবশ্যই ম্যাচ করবেই করবে। আমি তোমাকে নিয়মটা বলে দিচ্ছি। বি ইজ ইকুয়াল টু সি এর ভ্যালু √3 - 1, সাইন সি এর মান কত? 180 মাইনাস 105 15। এটা ক্যালকুলেট করবে কত আসে।
আর সাইন বি এর মধ্যে দেওয়াই আছে সাইন 50। দেখো তুমি সবগুলা ভ্যালু জানো, সো কেন তুমি এই বি এর মানটা বের করতে পারবা না? অবশ্যই পারবা। আমি বিশ্বাস করি তুমি এটা পারবা। ওকে, বি পেয়ে গেছো, এখন তুমি এই যে এ টা বের করতে পারো। এই এই রেশিও এবং এই রেশিও ধরে তুমি দেখো এ এর মান জানো 105 ডিগ্রি, এখানে 105 ডিগ্রি বসাও। তুমি এখানে সি এর মান জানো 180 মাইনাস 105 মাইনাস 15, স্মল সি এর মানও জানো √3 - 1। তো একটু অদ্ভুত টাইপের অ্যান্সার আছে, দ্যাট মিনস 2√6 মাইনাস √3 কি বলবো এটাকে, 30 বা 3 এরকম কিছু একটা আসে, মানে খুব অদ্ভুত টাইপের আসে। এবং তোমার যেরকম অ্যান্সার আসে ওদের কিন্তু অপশনে সেরকম অ্যান্সারে বা সেরকম ফরম্যাটে নাও থাকতে পারে। তুমি কি করবে, সিম্পলি ক্যালকুলেটরে তুমি ক্লিক করে একটু দেখবা যে পয়েন্টটা কত আসে, যদি পয়েন্টটা মিলে যায় তো তখন ওইটাই তোমার অ্যান্সার। ক্লিয়ার? যদি এখানে কোনো প্রবলেম থাকে অবশ্যই আমাকে জিজ্ঞাসা করতে পারো, নো প্রবলেম। আমি তোমাকে মেথডটা বলে দিচ্ছি, তুমি এখন এখান থেকে সলভ করতে পারবা। দেখো এটা কি করবা, ম্যাট্রিক্সের প্রবলেম। মিউ এর যে সকল এটা খুবই ইম্পর্টেন্ট। এটা বুয়েট প্রিলি যারা দিবা তাদের জন্য তো আরো বেশি ইম্পর্টেন্ট। এবং তোমরা যে কতটা কেয়ারফুল এই প্রবলেমের মাধ্যমে এটা অবশ্যই প্রমাণিত হবে আর কি। এটা হচ্ছে তোমার ডিসাইডিং ফ্যাক্টর। অনেক ছেলে মেয়ে এখান থেকে কি বাদ পড়ে যাবে এই প্রবলেমটার জন্য। এতটাই সহজ একটা প্রবলেম, কিন্তু ভুল বেশি করবে। মিউ এর যে সকল মানের জন্য ম্যাট্রিক্সটা একটি ব্যতিক্রমী ম্যাট্রিক্স। ব্যতিক্রমী ম্যাট্রিক্সটা কি, যে নির্ণায়কের মান 0। সো এই ম্যাট্রিক্সের কি করতে হয়, তাহলে নির্ণায়কটা বের করি। মিউ -1 0 0 মিউ -1 -6 11 -3। তো ডিটারমিনেন্টটা বের করি, নির্ণায়কটা মিউ ইন্টু -3 মিউ মাইনাস হচ্ছে +11 মাইনাস হচ্ছে +1। সো এটা 0 -6 কত আসে এটা, মিউ 3 মিউ 11 -6, রাইট? -3 মিউ স্কোয়ার +11 মিউ -6 এখান থেকে মিউ এর দুইটা ভ্যালু তুমি পাবা। আবার বলি -3 মিউ স্কোয়ার 11, মানে -3 11 -6। এটা একটু মনে রাখলাম, ক্যালকুলেটর সলভ করবো এখন। -3 +11 -6, আই থিঙ্ক কারেক্ট আছে। -3 +11 -6, ওকে। তো এটা তোমার আসতেছে 3 এবং 2/3, 3 এবং 2/3 আসতেছে মিউ এর ভ্যালু। এইখানে একটু টুইস্ট আছে দেখো। হুম, বলছে কি, যে ব্যতিক্রমী ম্যাট্রিক্স মিউ এর যে সকল মানের জন্য সেখানে পূর্ণ সাংখ্যিক মান, তো এইটা পূর্ণ সাংখ্যিক মান, এইটা ভগ্নাংশ মান। সো এইটা আমাদের এখানে গ্রহণযোগ্য হবে না। আমরা পূর্ণ সাংখ্যিক মান নিয়ে আলোচনা করব। শুধু এইটুকুই না, পূর্ণ সাংখ্যিক মানটির পূর্ব নিকটবর্তী পূর্ণ সংখ্যার জন্য। তাহলে পূর্ণ সাংখ্যিক মানটির নিকটবর্তী সংখ্যা কি আছে? নিকটবর্তী সংখ্যা আছে 3 থেকে 4-এ বা 3 থেকে 2-এ। বলছে পূর্ব নিকটবর্তী, দ্যাট মিনস আগেরটা 2 হবে মিউ এর ভ্যালু এই ম্যাথের জন্য, এবং সেটা কিন্তু পূর্ণ সংখ্যা। সো মিউ এর মান 3 আসছে ঠিকই, বাট 3টাকে নিব না, আমরা এটাকে 2 নিয়েই কাজ চালিয়ে দিব। ক্লিয়ার? তাহলে 2 নিয়ে যদি ম্যাট্রিক্সটাকে সাজাই, এর যে ম্যাট্রিক্সটা 2 -1 0 0 2 -1 -6 11 -3, এটাকে কি বলছে, বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করো। মানে এটা বিপরীত ম্যাট্রিক্স তুমি ক্যালকুলেটর ইজিলি বের করতে পারবে, সো তোমার কোনো চিন্তাই নেই এখানে। ক্যালকুলেটরে কেমনে বের করবা, আমি এটা একটু লিখে দেখাই তোমাকে। 2 -1 0 0 2 -1 -6 11 -3। তো তুমি যেটা করতে পারো, তুমি হচ্ছে এখানে ম্যাট্রিক্সটা কোথায় আছে, 4 নম্বরে আছে দেখছো, এই 4 নম্বরে। সো 4 নম্বর দিব, ডিফাইন ম্যাট্রিক্স। আমরা ম্যাট্রিক্স কোন নামে দিব, তবে 1 নম্বর দিলাম ম্যাট্রিক্স এ।
ম্যাট্রিক্সের রো রো নাম্বার কত? 3টা রো। কলাম কয়টা? 3টা কলাম। এই যে এখন ম্যাট্রিক্সটা চলে আসলো। প্রথম উপাদান হচ্ছে আমাদের 2 ছিল, 2। এরপর একটা -1 ছিল, -1 ইকুয়াল 0 ছিল, 0। এর পরেরটাও 0, এরপরেরটা 2, এরপরেরটা -1, এরপরে -6, এরপর 11, দেন হচ্ছে এটা -3। এটা দিয়ে আমরা একটা এসি চাপ দিব। এসি চাপ দিলে হচ্ছে আমার ম্যাট্রিক্সটা সেভ হয়ে গেছে ম্যাট্রিক্স এ এর মধ্যে। এটার বিপরীত ম্যাট্রিক্স বের করতে চাই, সো অপশনে ক্লিক করব। ম্যাট্রিক্স এ একটা অপশন আছে 3 তে। ক্লিক করার পরে দেখো এখানে একটা ইনভার্স চিহ্ন আছে। এখানে ক্লিক করলে এটা ইনভার্স চলে আসে। সো এটা ইকুয়াল দিলে খুব সুন্দরভাবে আমাদের ম্যাট্রিক্সটা কিন্তু চলে আসছে, বিপরীত ম্যাট্রিক্স। সো প্রথমটা দেখো পয়েন্টে দেওয়া থাকলো, বাট তোমার এখানে কিন্তু আবার ভগ্নাংশতে এটা রূপ প্রকাশ করতেছে। সো 1.25 মিনস 5/4। এটা -0.75 মিনস -3/4। 0.25 মিনস 1.4। আশা করি এটাকে লিখতে পারবে, এবং এটা তুমি অ্যান্সারে অপশনের মধ্যে যেটা খুঁজে পাবে সেটা হচ্ছে অ্যান্সার। ওকে। সো আরেকটা বিষয় হচ্ছে যে যখন রিটেনে অ্যান্সার করবা, এরকম বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করার ক্ষেত্রে তুমি অবশ্যই আগে নির্ণায়কের মানটা বের করে নিবা। নির্ণায়কের মান যদি 0 আসে, সো বিপরীত ম্যাট্রিক্স এক্সিস্ট করে না। এবং যদি নন জিরো আসে তাহলে তুমি তখন ক্যালকুলেটরে সলভ করতে পারো। খুব ইজি একটা প্রবলেম। ওকে, দেন আসি, এটা কি বলছে। হুম। বলছে কি যে x² + y² + px + qy + 2 = 0। এই বৃত্তটির একটা কেন্দ্র আছে। ওকে, আমরা জানি। তো কেন্দ্র মতো নিয়ে আসার জন্য আমাকে বৃত্তের আগে ফর্মুলাতে নিতে হবে। 2gx 2fy + c। x² y² 2gx 2fy এটা নিয়ে গেলাম। এখানে 2 ছিল না, ওই 2 আইনে আবার p এর নিচে 2 ভাগ দিয়ে ব্যালেন্স করলাম। সো -g এবং -f হচ্ছে এই সার্কেলের কেন্দ্র। তো কেন্দ্রটা কত? -g কত? -g হচ্ছে এখানে p/2। f কত? f হচ্ছে q/2। তো এই দুইটা হচ্ছে কেন্দ্র। বলছে যে এই কেন্দ্রটা এই সরলরেখার উপর অবস্থিত। সো অবশ্যই এই কেন্দ্রটা এই সরলরেখাকে স্যাটিসফাই করবে। সো ax - y - 3 = 0। তাহলে x এর ভ্যালু আমি এইটা বসাবো -p/2, y এর ভ্যালু বসাবো -q/2, -3 = 0। পাশে -pa/2 + q/2 -3 = 0। 2 দিয়ে গুণ যদি দেই উভয় দিকে, তাহলে -pa + q -3 দুগুণে 6 এটাকে 1 নম্বর ইকুয়েশন দিই। আমাকে বলছে কি দেখো, এই যে এইটা এই বৃত্তটা 2টা বিন্দু দিয়ে অতিক্রম করে। সো যেহেতু 2টা বিন্দু দিয়ে অতিক্রম করে, ওই বিন্দু 2টা এই বৃত্তকে স্বতঃসিদ্ধ করবে। তো এই প্রথম বিন্দুটা দিয়ে আগে সিদ্ধ করাই। তাহলে কি হবে? x এর মান 0 বসাবো। 0 + y² কত? -2 এর স্কয়ার + x²0, y কত? -2, দেন 2 = 0। তাহলে 4 - 2q + 2 = 0। দেন 2q = 6, q = 3। এগেইন যদি -2 0 দিয়ে এটাকে সিদ্ধ করাই, তাহলে 2 দুগুণে 4 + 0 -2p + 0, then 2। So 2p = 6, 4, 2 + 6, and p also 3। p এবং q মান বের করে ফেলছি। 1 নম্বরে p q মানটা বসায় দিই। p হচ্ছে এখানে -3a, q হচ্ছে এখানে 3 - 6 = 0। So 3a -3, that means a -1। a পাইলাম, p পাইলাম, q পাইলাম, and those are our answer। ওকে, p q এবং a এর মানটা আমি বের করে ফেলছি। এটা যে অপশন পাবো সেটা হবে তোমার অ্যান্সার। ওকে, এই প্রবলেমটা একটু দেখো। এল হসপিটাল ইউজ করলে হয়ে যায়।
তো উপরের দিকে আমি এল হসপিটাল ইউজ করলে কি আসবে, মানে ডিফারেন্সিয়েশন করলে কি আসবে? 2 1 + 3x, আবার 3 কে ডিফারেন্সিয়েট করলে 3 পাবো। 1/2 √1 + cx এর ডিফারেন্সিয়েট করলে আবার c পাবো, ডিভাইডেড বাই নিচে cx কে ডিফারেন্সিয়েট করলে c পাবো, সমান 1। এখন যদি x এর মানটা এখানে বসায় দিই, এখানে x বসাইলে 0, এটা x বসাইলে 0, তো পাবো কি? 3/2 মাইনাস c/2 c is equal to 1, 3/2c, c/2c সমান 1। তো এই c কাটা, 3/2c is equal 1 + ½ that means 2 আর 1 3, 3/2। তো এটা কত আসে? 3/2c is equal to 3/2, 3 3 কাটা, 2 2 কাটা, c is equal to I think 1 আসবে অ্যান্সার। ওকে, c সমান হচ্ছে 1 আসে, যদি এখানে প্লাস মাইনাসে কোথাও ভুল করে নাই আশা করি। সো দেখি আরেকটু অন্যভাবে ক্যালকুলেশন করে ঠিক আছে কিনা, ক্যালকুলেটর দিয়ে সলভ করি, সবচেয়ে অ্যাকুরেট অ্যান্সার আসবে। 3/2c মাইনাস 1/2 ইজ ইকুয়াল টু হচ্ছে 1। আমার অ্যাজাম্পশন হচ্ছে যে এটা 1 আসবে অ্যান্সার। ইয়েস, c ইজ ইকুয়াল টু 1 এন্ড দ্যাট ইজ দ্য অ্যান্সার। ওকে, তাহলে আমরা এই প্রবলেমটা খুবই বুঝতে পারলাম যে এটা এল হসপিটাল ইউজ করছি, বুঝছো? লাপিতাল যে আমার এরকম বোথ সাইড লবে এবং হরে আমি ডিফারেন্সিয়েশন করতে পারি ইজিলি। তাহলে আমাদের লিমিটের অত ঝামেলাটা থাকে না, অত ফর্মুলাও মনে রাখা লাগে না। আচ্ছা, এই প্রবলেমটা দেখো, এটা বহুবার ফিজিক্সে আসে, ম্যাথে দিয়ে রাখছে এবার। এখানে বলছে যে স্রোত না থাকলে এক ব্যক্তি 100 মিটার চওড়া নদী সাঁতার দিয়ে পার করতে পারে। সো ধরো এই নদী আছে এখানে, নদীটা সাঁতার দিয়ে সোজা পার হতে পারে, তখন তার ভেলোসিটি কত? 100/4, দ্যাট মিনস 25 মিটার/মিনিট। যখন স্রোত থাকে তখন সোজাসুজি পার হওয়ার জন্য তার 1 মিনিট সময় বেশি লাগে। স্রোত থাকলে সে এখান থেকে এই সোজাসুজি পার হবে, পার হওয়ার জন্য তাকে নিশ্চয়ই এই দিকটাতে বাঁক নিতে হবে, তাই তো? তো তখন আমাদের 1 মিনিট টাইম বেশি লাগে। কত লাগে আমাদের? তখন তার ভেলোসিটি হচ্ছে 100 / 4 + 1, দ্যাট মিনস 5, অর্থাৎ 20 মিটার/মিনিট। সে কিন্তু সোজা পার হবে, বাট ওই পার হওয়ার জন্য তাকে আগে এই বরাবর যাত্রা শুরু করতে হবে। এখন স্রোতের বেগটা কত ইউ, সেটা বের করতে হবে। তাহলে এটাকে দেখো, এটা ত্রিভুজের মতো করে যদি শিফট করতে পারি, এদিক হচ্ছে ইউ, এদিকে তো বললাম সেটা হচ্ছে 25 মিটার/মিনিট। আর এই যে এটা আছে বাঁকা হবে যেটা, এটাকে আমি চাইলে শিফট করতে পারি, শিফট করে এদিকে নিয়ে আসলে, এবং সেই ভ্যালুটা দেওয়া আছে হচ্ছে 20 মিটার/মিনিট। আচ্ছা, আমি একটু এখানে তোমাদের বোঝার সুবিধার জন্য, তুমি এভাবে না করে, এটাগুলো অনেকে মাইনাস অ্যান্সার আসবে, আমি তোমাকে একটু আহ, ভালোভাবে যাতে রিলেট করতে পারো। ধরো যে এখানে নদীর তোমার কি বলে, স্রোত আছে, স্রোত থাকলে তখন সে সোজাসুজি পার হবে। তো সোজাসুজি পার হবে মানে কি, তার লব্ধিটা এখানে বলতেছে, মানে যেভাবে সে রওনা দিক না কেন, তোমার স্রোত থাকলে সে সোজা পার হবে। ডাব্লিউ, এটার ভ্যালু তোমার 100/4 + 1 মিনিট বেশি লাগে, সেটা হচ্ছে 20। আর এমনি যদি তোমার ধরো যে কোনো স্রোত নাই, কিচ্ছু নাই, তখন তুমি 4 মিনিটে পার হতে পারো, তখন তোমার বেগ মানে ভি, যেটাকে আমরা বলি নৌকার বেগ, সেটা হচ্ছে 100/4। অনেকের কাছে কনফিউশন লাগতে পারে, তুমি আগেটা তো লিখতে পারো, আই হ্যাভ নো প্রবলেম। তুমি আগে যেটা লিখছো, আগের চিত্রটা, এই আগের চিত্রটাও তুমি এখানে অনায়াসে লিখতে পারো, ঠিক আছে?
কোনো সমস্যা নেই, আগেরটা দিয়েও তুমি করতে পারো। তো এখানে এটা করলে কি সুবিধা হয় যে আমাদের লব্ধির ফর্মুলাটা খুব ভালোভাবে আমি এখানে রিলেট করতে পারি। তো লব্ধিটা ডাব্লিউ, স্রোত ইউ, নৌকা ভি। সো এটা আমরা এভাবে লিখতে পারি, ডাব্লিউ ইজ ইকুয়াল টু ই, তোমার এটা হচ্ছে কি ভি প্লাস হচ্ছে ইউ, মানে ভি এবং ইউ এর লব্ধি হচ্ছে ডাব্লিউ। এবং এদের দেখো যে তুমি এটাকে যদি সলভ করতে যাও জ্যামিতিক পদ্ধতিতে, এদিকে একটা এদিকে একটা, সো এটা ভ্যালু হচ্ছে তোমার 25, এটা ভ্যালু হচ্ছে 20, এটা ভ্যালু তোমাকে বের করতে হবে। মানে এই যে নীল রঙের বাহুটাকে আমি শিফট করে এইদিকে নিয়ে আসছি। ওকে, তো তাহলে এটাকে কি লিখতে পারি, অতিভুজ স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের এই ভূমি স্কোয়ারটা। সো ভূমি স্কোয়ার, অতিভুজ স্কোয়ার মাইনাস 20 স্কোয়ার, এটা করলে কত আসে, 25 স্কোয়ার মাইনাস 20 স্কোয়ার মানে 225। ইউ ইজ ইকুয়াল টু 15। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, যদি ওইভাবে কেউ করতে চাও সেটা করতে পারো, কোনো সমস্যা নেই। তাও যদি এটা না বুঝো আমাকে কমেন্টে জানাও, আমি অবশ্যই তোমাদেরকে আবারও লাগলে অন্য একটা ভিডিওতে এটাকে বোঝানোর ট্রাই করবো, বা আমি রিপ্লাই দিয়েও বা যেভাবেই হোক তোমার না বোঝা পর্যন্ত আমি এটাকে বোঝানোর ট্রাই করবো। এটা অনেকেই প্রবলেম করে এই ম্যাথটাতে, অনেকে বুঝতে পারে না বা রিলেট করতে পারে না। ঠিক আছে, বা যারা যারা এটা মানে পারো না, এই যে এই নদী নৌকার অঙ্কটা, তারা আমার ভেক্টরের লেকচারে ক্লাস আছে, সেখানে নদী নৌকার বিষয়ে প্রবলেম আলোচনা করা আছে, আপেক্ষিক বেগের বিষয়টা আলোচনা করা আছে, সেটা চাইলে তোমরা দেখতে পারো। আচ্ছা, এখানে দেখো এই প্রবলেমটা, একজন ফল বিক্রেতা যদি 25টি আম বিক্রয় করে, ম্যাঙ্গো সেল কয়টা, 25টা। 10টা কলা ক্রয় করে, বানানা বাই 10। তবে তার কাছে 55 টাকা এক্সট্রা থাকে। সো 25টা ম্যাঙ্গো আমি বিক্রি করে যে টাকা পেলাম, সেই টাকা দিয়ে আমি ধরো যে 10টা ব্যানানা কিনলাম, যাতে আমার বাকি থাকে হচ্ছে 55। এইটা কি বুঝছো কিনা একটু জানাও। 25টা ম্যাঙ্গো বিক্রি করে যে টাকা পাইলাম, সেই টাকা দিয়ে 10টা কলা আমি কিনলাম, তারপর আমার টাকা থাকে হচ্ছে 55। দেন হচ্ছে 15টি আম আমি বিক্রয় করব, 15টি ম্যাঙ্গো আমি বিক্রি করলাম, সেই টাকা দিয়ে আমি 20টা কলা কিনলাম, আমার কাছে এক্সট্রা থাকে হচ্ছে 5। জাস্ট এটা দুইটা ইকুয়েশন, দুইটা আননোন, সলভ করো, এম এর ভ্যালু পাবা, বি এর ভ্যালু পাবা। তো সলভ করলে এম এর ভ্যালু আর বি এর ভ্যালু কত আসে আমি এটা একটু চেক করি। 25 মাইনাস 10, 55, 15 মাইনাস 25। ওকে, তো এম এর ভ্যালু আসে 3 এন্ড এটা আসে 2। তাহলে দেখো এটা কত, 25টি আম বিক্রয় করছে, তো একটা আমের মূল্য হচ্ছে এম। হ্যাঁ, 25টি আম বিক্রয় করছে, একটা আমের মূল্য হচ্ছে এম। সো এম এর একটা আমের মূল্য 3 টাকা। 10টা আম কিনছে প্রথমটাতে, একটা আমে এক, সরি 10টা কলা কিনছে প্রথম, একটা কলার দাম হচ্ছে বি, সো বি এর ভ্যালু হচ্ছে 2। তাহলে প্রতিটা আমের বিক্রয় মূল্য হচ্ছে 3 টাকা, ক্রয় মূল্য হচ্ছে কলার 2 টাকা। খুবই সিম্পল একটা প্রবলেম আসছে, রিয়েল লাইফ প্রবলেম, ইজিলি এটা সলভ করা গেছে। ক্লিয়ার? চলো নেক্সটে যাই। নেক্সটে কি বলছে, আবার ডিফারেন্সিয়েশন মেবি। বক্ররেখাটি এত বিন্দুগামী হলে সি এর মান কত, এক্স স্কোয়ার মাইনাস সি এক্স ওয়াই প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 5। এটা যদি 2 1 বিন্দুগামী হয় তাহলে এক্স এর ভ্যালু 2 বসাবো, ওয়াই এর ভ্যালু 1 বসাবো, ইজ ইকুয়াল টু 5। তাহলে 4 প্লাস 1 মাইনাস 2c ইজ ইকুয়াল টু 5, 5 5 কাটা, c ইজ ইকুয়াল টু 0। সি 0 হলে তাহলে আমাদের ইকুয়েশনটা কিরকম দাঁড়াবে, এইভাবে। বলছে কি যে স্পর্শকের ঢাল কত, সো ঢাল বের করি আমরা কিভাবে, ডিফারেন্সিয়েশন করে 2x
প্লাস এটাকে লিখতে পারি ডিওয়াই ডিএক্স ইজ ইকুয়াল 0। সো ডিওয়াই ডিএক্স ইজ ইকুয়াল টু -2x। এটা হচ্ছে আমাদের সেই বক্ররেখার যে স্পর্শক, সেই স্পর্শকের ঢাল। তাহলে এই ঢালটা কোন বিন্দুতে বের করবো? 2, 1-এ। এক্স এর ভ্যালু 2 বসাবো আর ওয়াই এর ভ্যালু 1 বসাবো। তো এখানে তো ওয়াই নাই, সো এক্স এর ভ্যালুটাই বসাই। -2 × 2, দ্যাট মিনস -4। -4 হচ্ছে আমাদের এই অঙ্কিত স্পর্শকের ঢাল। সো 0 এবং -4 যেখানে পাবো সেটা হচ্ছে আমাদের অ্যান্সার। আচ্ছা, এই প্রবলেমটা একটু বড়। বড় বলতে তোমাদের করতে টাইম লাগবে। সেটা কিরকম? এত রেখার রেখা আছে মনে করে হবে 5x প্লাস 12y -49 সমান 0। এই রেখার উপর একটা বিন্দু আছে 5, 2। এই বিন্দুতে 13 একক দূরে বিন্দু দেয়, এই বিন্দুর সাথে ত্রিভুজ তৈরি করছে। তাহলে 13 একক দূরে, মানে উপরে নিচে দুই দিকে হইতে পারে। 13 একক দূরে যে দুইটা বিন্দু আছে, ধরো যে বি, ধরো যে সি, এটা হচ্ছে একটা বিন্দু আছে মনে করো এ। এই বিন্দুর সাথে তারা ত্রিভুজ তৈরি করতেছে, এখানে একটা, এখানে একটা। আমরা এটা তো আছেই। আমাকে এই বিন্দুর স্থানাঙ্কটা বের করতে বলছে। এই বিন্দুর স্থানাঙ্কটা কত সেটা বের করতে বলছে। আচ্ছা, তাহলে এটা তো আমাদের লম্ব দূরত্ব, এটা আমরা বুঝতেছি। আচ্ছা, তোমার ভর কেন্দ্র দেওয়া আছে, জি, জি দেওয়া আছে 7, 4। এখন এই ভর কেন্দ্রের ফর্মুলা কি? তিনটা স্থানাঙ্ক জানি, x1 প্লাস x2 প্লাস x3/3, y1 প্লাস y2 প্লাস y3/3। তো এই জন্য আমাদের বি এবং সি এর পয়েন্টটা বের করতে হবে। কিভাবে বের করতে পারি? সেটা বের করতে পারি হবে যে, দেখো এখানে দুইটা পয়েন্ট আছে। তাহলে এই রেখাটা আমি এখানে একটা স্ট্রেট লাইন চিন্তা করি। ধরো যে এখানে একটা স্ট্রেট লাইন আছে, এখানে একটা স্ট্রেট লাইন আছে। এটা মনে মনে চিন্তা করে নাও। এখানে একটা স্ট্রেট লাইন আছে ধরো। আচ্ছা, এখন তোমার তো উদ্দেশ্য কি? বি এর মানটা বের করা, বি স্থানাঙ্কটা বের করা। এখন তুমি এভাবে চিন্তা করো যে 5, 2 থেকে এই উপরের বিডি রেখার ডিস্টেন্স এবং সিই রেখার ডিস্টেন্সটা কত? আবার বলি, 5, 2 থেকে বিডি রেখার ডিস্টেন্স সেটা কত হবে? বিডি রেখাকে অবশ্যই এই যে আমাদের গিভেন যে রেখাটা আছে তার তার সমান, মানে তার সমান্তরাল। তাহলে বিডি রেখাটা হবে এরকম, বিডি আমাদের 5x প্লাস 12y প্লাস কে সমান 0। যেহেতু এরা সমান্তরাল, আর লম্ব দূরত্ব মানে তো সেটা অবশ্যই সমান্তরাল হবে। তো সেক্ষেত্রে দুইটা সমান্তরাল বাহুর মধ্যকার ডিস্টেন্স 13 দেওয়া আছে। So, দুইটা সমান্তরাল বাহুর মধ্যকার ডিস্টেন্স আমরা কিভাবে বের করতাম? কে মাইনাস, মানে c1 - c2 ডিভাইডেড বাই এ এর সহগের স্কোয়ার বি এর সহগের স্কোয়ার, পরম মান ইজ ইকুয়াল টু তোমার 13। তো দুইটা কিন্তু সেমই আসবে, কেননা দুইটা কিন্তু 13 ডিস্টেন্সে আছে, দুইটাই সেম পয়েন্ট থেকে আছে এবং সেম স্ট্রেট লাইন থেকেই দূরত্ব মেনটেন করতেছে। সো এই দুইটা সিই এবং বিডি তারা একই, মানে একটা থেকে বের করা যাবে আর কি। সো কে প্লাস 49, এটা আসে 13, পরমান তো আছেই। কে প্লাস 49 169, তো পরমানটা উঠাই দিলে আমাদের আসতেছে কে প্লাস 49 ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 169। সো প্লাস ধরে করলে কে এর একটা মান পাবো, মাইনাস ধরে করলে কে আরেকটা মান পাবো। সো প্লাস ধরে যদি আমি বের করি 169 মাইনাস 49, এটা 120, মাইনাস ধরে করলে 218।
হুম, তাহলে আমাদের বিডি একটা ইকুয়েশন পাবো আমি। কোন লাইনটা মুছবো? আচ্ছা, মাঝখান লাইনটা মুছে দিই। তাহলে এখানে বিডি যে এটা ইকুয়েশনটা, সেটা হচ্ছে 5x + 12y +120, আর সিই যেটা, দুইটা ইকুয়েশন আসছে সেম ডিস্টেন্সের, এর মানটা জাস্ট ভিন্ন, দুইটাই সমান্তরাল, 5x + 12y - 208। আমি আবার বলছি, তোমরা একটু ক্যালকুলেশনটা চেক করবে, আমি এখানে খুব ফাস্ট করতেছি। তুমি একটু ক্যালকুলেটর এটা রিচেক দিবা না, ঠিক আছে কিনা। বিডি পাইলাম, সিই পাইলাম। আমার লক্ষ্য হচ্ছে এই বিটাকে বের করা এবং সি কে বের করা। ওকে, তাহলে বিডি পাইলাম। এখন দেখো তো আমি এইটাকে বের করতে পারি কিনা, এই যে এই ডিস্টেন্স, মানে এই রেখাটাকে বা এই ইকুয়েশনটাকে। এটা বের করা খুবই ইজি। বিসি ইকুয়েশন এক বিন্দু দিয়ে যায়। সো এক বিন্দু দিয়ে গেলে, আচ্ছা ওরকম না বের করি আমরা, বের করি যে এই গিভেন যে ইকুয়েশনটা আছে তার লম্ব রেখা, তার লম্ব রেখা কি হবে, এক্স আর ওয়াই এর সহগটা এক্সচেঞ্জ হবে, 2x - 5y + k = 0। এই রেখাটা দেখো যে 5,2 বিন্দু দিয়ে যায়, এই যে বিসি রেখাটা। সো 5,2 আমি এখানে বসাই দিই, 12 × 5 - 5 × 2 + k = 0। এখান থেকে k এর মানটা পাবো কত, 5 × 12 = 60 -10, মানে 50 +50 আসে, এটা -50 আকারে চলে যাবে। তাহলে আমি বিসি রেখাটা পাবো, ব্লু রং দিয়ে লিখতেছি, বিসি পাবো হচ্ছে 12x। তোমরা একটু খেয়াল করে এখানে একটু হিজিবিজি করে লিখতে হচ্ছে, 12x - 5y -50 = 0। বিসি পাইলাম, এটা হচ্ছে আমি এই দুইটা পাইলাম। দেখো তো এই বিসির কে আমি যদি বিডি এর ইন্টারসেকশনটা বের করি বা বিডি এর ছেদ অংশটা বের করি, ক্যালকুলেটরের সাহায্যে দুইটা সরলরেখাকে সমাধান করে, তাহলে আমি অবশ্যই এখানে বি এর স্থানাঙ্কটা পাবো। আবার বলি, বিডি এবং বিসি এদের সমাধান করলে আমি বি এর স্থানাঙ্কটা পাবো। সো এদের সমাধান করি আমি, ইকুয়েশনে গিয়ে, দুইটা আননোন, বিডি হচ্ছে আমাদের 5, 12, আর হচ্ছে এখানে -120, আর বিসি হচ্ছে এখানে 12 - 5 +50, এটা আসতেছে 0, -10। একইভাবে যদি বিসি এবং এই সিই কে ইন্টারসেকশনটা বের করি, বিসি এবং সিই, তাহলে সি এর স্থানাঙ্কটা পাবো। বিডি তো লিখলাম, বিসি হচ্ছে এটা, আচ্ছা বিডি এটাকে চেঞ্জ করে সিএই না, তাহলে 5 + 12 218। তাহলে সি এর স্থানাঙ্কটা ক্যালকুলেটর থেকে আমি দেখতে পাচ্ছি 10 এবং 14। ওকে, তাহলে এই জিনিসটা আশা করি বুঝতে পারছো এইটুকু। তাহলে এখন আমি সবটুকু মুছে দিচ্ছি, একেবারে যা যা লাগবে না আমাদের। ওকে, তাহলে এখন দেখো আমরা কি কি পাইলাম। বি পাইলাম এখানে 0 - 10, সি পাইলাম 10 14, আর এ আমাকে জানতে চাইছে, এখানে তোমার ট্রায়াঙ্গেলটা আছে, আর তার ভরকেন্দ্র দেওয়া আছে 7,4। তো ভরকেন্দ্রের ফর্মুলা কি জানি, এটাকে এক্স ওয়াই ধরো, যে x + 0 + 10/3 হচ্ছে 7। তো এক্স এর মান কত, 3 × 7 = 21, 21 থেকে 10 গেলে থাকে 11। আর এটা কত আসে, y - 10 + 14/3 = 4। তাহলে y 3 × 4 = 12, এটা আসে 10, 14 থেকে 10 গেলে থেকে 4, 12 - 4, তাহলে y 8। সো a এর যে স্থানাঙ্ক সেটা হচ্ছে 11,8। রিক্যালকুলেশন করবা, আশা করি কোনো ভুল নাই, তারপরও তোমরা একটু চেক দিবা, যেহেতু হাতে হাতে করতেছি এইগুলা ক্যালকুলেশন গুলা। সো একটু কেয়ারফুল থাকতে হবে এই সমস্ত ম্যাথ গুলার ক্ষেত্রে। ঠিক আছে, তাহলে 11,8 যেই ইয়েতে অপশনটা থাকবে সেটা কারেক্ট। আচ্ছা, এখানে বলছে কি, একটি অধিবৃত্তের দুইটি স্থানাঙ্ক অক্ষ দুইটির উপর অবস্থিত, তার মানে কেন্দ্র তো 0, 0।
তাহলে এদের অধিবৃত্তের ইকুয়েশন থেকে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার সমান 1, যা 2, 1 বিন্দুগামী। তাহলে আমি এক্স এর জায়গায় 2 বসাই, ওয়াই এর জায়গায় 1 বসাই, তাহলে আমাদের আসতেছে কি 4/a² 1/b² ইজ ইকুয়াল টু হচ্ছে 1। আবার দেখবো যে এটা -3, -2 বিন্দুগামী। সো এক্স এর জায়গায় -3 বসাই, 9a² মাইনাস ওয়াই এর ভ্যালু -2 বসালে 4/b² ইজ ইকুয়াল টু হচ্ছে 1। তাহলে এটাকে তুমি ক্যালকুলেটর সলভ করতে পারো 1 নম্বর 2 নম্বর ইকুয়েশন দিয়ে। ওই যে দুইটা ইকুয়েশন, দুইটা আননোন, তুমি এখানে আননোন হিসেবে 1/a² এবং 1/b² কে ধরতে পারো। মানে তুমি ক্যালকুলেটরে এমনি চিন্তা করবা যে 1/a² ইন্টু 4 1/b² ইন্টু 1 ইজ ইকুয়াল টু 1। মানে তোমার আননোনটা হচ্ছে যে এইটা, ক্যালকুলেটরে তুমি এটাকে এক্স ধরো, এটাকে ওয়াই ধরো, তাহলে যেই মানটা পাবা সেটা আসবে 1/a² এর মান। ওটাকে উল্টায় দিয়ে বর্গ করলে কিন্তু তুমি এটা, মানে বর্গ করা লাগবেও না, বর্গমূল করা লাগবেও না, তুমি এটাকে উল্টায় দিলে তুমি a² এর মান পাবা এবং b² এর মান পাবা, যেটা তুমি এখানে বসায় সমীকরণটা বের করতে পারবা। তো এটা আশা করি সবাই পারবা। এখানে আর আমি টাইম ওয়েস্ট করতে চাচ্ছি না। পরবর্তীতে এখানে একটু কারেকশন করো, এখানে একটু ভুল দেওয়া আছে। x² প্লাস y² মাইনাস 12x ইজ ইকুয়াল টু 0। এটা হচ্ছে আমাদের বৃত্তের ইকুয়েশন। এই বৃত্তে একটু জ্যা দেওয়া আছে, জ্যা দেওয়া আছে কত, y ইজ ইকুয়াল টু 3x। উক্ত জ্যাকে ড্যাশ ধরে অঙ্কিত বৃত্তের সমীকরণ বের করো। তাহলে আমি বৃত্তের আগে ইকুয়েশনটা বের করি। x² মাইনাস 2ab প্লাস b² মাইনাস এক্সট্রা যেটা আসছে ওটাকে মাইনাস করে দিচ্ছি, y² সমান 0। সো x মাইনাস 6 এর স্কোয়ার প্লাস y² ইজ ইকুয়াল টু 6 স্কোয়ার। সো এটা আমাদের কেন্দ্র কত, কেন্দ্র হচ্ছে 6 0 আর ব্যাসার্ধ হচ্ছে 6। এখন এটাকে, আচ্ছা এটা বের করে কি আদৌ লাগবে? উম, মনে হচ্ছে না, এটা আমাদের লাগবে না বের করা। সো এটা কেন করলাম, বের করা লাগবে না। আমরা দেখবো যে এই বৃত্তের এই যে জ্যাটা আছে, এই জ্যাটা আসলে কোন কোন বিন্দুতে ছেদ করে, অর্থাৎ এদেরকে আমি সমাধান করব। সমাধান কেমন করবো, এই যে ওয়াই এর মানটা এখানে বসাই দিব, x² প্লাস 3x² হোল স্কোয়ার মাইনাস 12x সমান 0। সো x² প্লাস 9x² মাইনাস 12x সমান 0। 10x² 12x ইজ ইকুয়াল টু 0। 2x কমন নিলে 5 দুগুণে 10, 5x মাইনাস 6। সো x এর ভ্যালু আসে একটা 0 এবং একটা আসে 6/5, যেটা আমি যদি এখানে বসাই দিই তাহলে y এর ভ্যালু 0 আসবে আর 3 6 18/5। সো দুইটা বিন্দুতে ছেদ করলো বৃত্তটাকে, একটা হচ্ছে 0,0, একটা হচ্ছে 6/5 এবং 18/5। আর এইটাকে ব্যাস ধরে একটা বৃত্ত বানাতে বলছে আমাকে। তাহলে ব্যাস ধরে বা তোমার ব্যাসের দুই প্রান্ত দেয়া আছে এরকম এরকম বৃত্তের ইকুয়েশনটা কি ছিল মনে আছে তোমাদের? y মাইনাস y1 y মাইনাস y2 প্লাস x মাইনাস x1 x মাইনাস x2 সমান 0। তো x1 y1 x2 y2 আমি জানি, ভ্যালুগুলো বসাই দিই। y মাইনাস y1 y মাইনাস y2 x মাইনাস x1 x মাইনাস x2 0। So y square minus 18/5y x square minus 6/5x is equal to 0. So x square plus y square minus 6/5x minus 18/5y সমান 0। এটা হচ্ছে আমাদের সার্কেলের ইকুয়েশন। এটা যে অপশন থাকবে সেটা অ্যান্সার।
বা তুমি বোথ সাইডে 5 দিয়ে মাল্টিপ্লাই করেও এই ভগ্নাংশটা দূর করতে পারো, সেটাও হবে। হুম। আচ্ছা, এই ইন্টিগ্রেশনটা একটু পরে করি, যেহেতু এটা একটু বড়। লাস্টে করবো সর্বশেষে। মানে তুমিও এরকম যদি দেখো একটা প্রবলেম খুব টাইম কনজিউমিং হবে, তুমি এটাকে পরেই করতে পারো। ঠিক আছে, আমরা এর পরবর্তীতে এটা চলে যাচ্ছে, এটা পরে আমরা শেষে আবার আসবো। একটা শর্ট ব্রেক নিলাম। আসলে এখন প্রায় রাত 1:15 বাজে, মানে 1:15। তোমাদের জন্য ভিডিও বানাইতেছি। দেখো, তোমরা পড়াশোনা করো, ভালো জায়গায় চান্স পাও, এটাই আসলে দোয়া করি। হুম। যে কোনো প্রবলেমে, যে কোনো সমস্যা আমাদেরকে নক করতে পারো, আমরা অল টাইম তোমাদের সাথে আছি। দেখো, এখানে 20 নম্বর যে প্রবলেমটা, এখানে বলছে কি যে একটা সরল রেখা অন্য দুইটা সরলরেখা ছেদবিন্দু দিয়ে যায়। তোমরা অন্য দুইটা সরলরেখা ছেদবিন্দু আগে বের করবো। 2x - y = 1, 3x - 4y = -6। এই দুইটা সরলরেখা ছেদবিন্দু দিয়ে যাবে ওই আমাদের যেই সরলরেখাটা এ আর বি সহকারে আছে ওইটা। তো এদের ছেদবিন্দু আমি ইউজিং ক্যালকুলেটর বের করতে পারি। আশা করি এগুলো সবাই জানো, বেসিক জিনিসগুলো। সো এই দুইটা আমি কিভাবে সলভ করতে পারি? প্রথমটা হচ্ছে আমাদের 2 - 1 + 1, 3 - 4 - 6। সো এই যে ছেদবিন্দু হচ্ছে 2 and 3। এই ছেদবিন্দু দিয়ে এই যে এই প্রথম সরলরেখাটা যাচ্ছে। সো প্রথম সরলরেখাটা হচ্ছে x/a, y/b = 1, যা হচ্ছে এই বিন্দু দিয়ে যায় 2, 3। তো x এর ভ্যালু আমি 2 বসাবো, আর y এর ভ্যালু 3 বসাবো। এই তো। ওকে, এ হচ্ছে আমাদের প্রথম ইকুয়েশনটা। এখান থেকে আমি এ বি এর একটা রিলেশন দাঁড় করাতে পারি। এইটুকু রাখলেই হবে। এটাকে নাম দিই একটা 3 নম্বর ইকুয়েশন। বলছে কি, and 4x + 3y - 6 = 0 এই রেখাটির সমান্তরাল। তাহলে 4x + 3y, আচ্ছা এইটা আসলে লাগবে না বের করা, কারণ এর চেয়ে ভালো উপায় আছে আর কি। 4x + 3y - 6 = 0, এইটা সমান্তরাল, ঠিক আছে। তো এইটার সমান্তরাল কি হবে? এটার সমান্তরাল রেখাটা কি হবে? এইটার সমান্তরাল রেখা হচ্ছে 4x + 3y + k = 0। হ্যাঁ, এই রেখাটা আর এই যে প্রথম এই রেখাটা, এটা কিন্তু সেম রেখা, ঠিক আছে। আমরা এখন এই রেখাটাকে যেটা বের করলাম সেটাকে এই ফরম্যাটে নিয়ে আসবো, নিয়ে এসে কম্পেয়ার করে আমরা এ বি এর মানটা বের করবো। সো এই যে যে গিভেন ইকুয়েশনটা আছে, এটার সমান্তরাল রেখা হচ্ছে 4x + 3y + k, যা 2, 3 বিন্দুগামী। সো তাহলে এখানে কি করবো? 4 × 2, 3 × 3 + k = 0। 4 দুগুণে 8, 3 তিনে 9, k = 0। k = 9 আর 17 না, -17। তাহলে আমাদের ইকুয়েশনটা আসতেছে 4x + 3y - 17। এটাকে যদি ওই পাশে নিয়ে যাই তাহলে +17 চলে আসবে। তাহলে এটাকে এখন যদি এই যে এই ফর্মেটে আনতে চাও, কি করবা? এটাকে কি করবা? বোথ সাইডে দেখো 17 দিয়ে আমরা ডিভাইড করে দিব, কারণ আমাদের রাইট সাইডে তো 1 আছে। সো 4x/17, 3y/17 = 1। তাহলে x/17/4, y/17/3। তো এটা তো সেম, তাই না? এই সরলরেখাটাই এত বিন্দু ছেদ বিন্দুতে যায় এবং এত রেখাটি সমান্তরাল। তো আমরা ওই রেখাটির সমান্তরাল রেখা বের করলাম, বের করে দেখলাম যে এইটা এই বিন্দু দিয়ে যাচ্ছে। সো সেটাও স্যাটিসফাই করালাম।
করানোর পর আমি এই ফরম্যাটে নিয়ে আসছি। নিয়ে আসার পর এখন কম্পেয়ার করব। কম্পেয়ার করে দেখবো যে এ আর বি এর মান কত। তো এখানে এ এর জায়গায় আমি দেখতে পাচ্ছি 17/4, বি এর জায়গায় দেখতে পাচ্ছি 17/3। এটা হচ্ছে অ্যান্সার। এটা যে অপশনে পাবা সেটা টিক দিবা আর কি। এইটা ভাই খুবই ইজি প্রবলেম, খুবই ইজি। একটা বক্ররেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্রে ক্ষেত্রফল বের করো। ইন্টিগ্রেশন দিয়ে করার কোনো দরকার নেই। তোমার কাছে 16x² এর একটা উপবৃত্ত দেওয়া আছে, দেখেই বোঝা যাচ্ছে। বোথ সাইডে যদি 400 দিয়ে তুমি ভাগ করো, তাহলে x² বাই 16 আর 400 করলে কত আসে 25, y² বাই 25 দিয়ে 400 কে ভাগ করলে আসে 16, ইজ ইকুয়াল টু 1। তো এর মান এখানে 5, যেহেতু এটা a², এটা b², তাহলে b এর মান কত আসবে 4। আর উপবৃত্তের ক্ষেত্রফল তো জানোই, পাই এ বি। সো পাই ইন্টু এ ইন্টু বি, তারপর হচ্ছে 20 পাই² ইউনিট। খুবই ইজি প্রবলেম, এর চাইতে ইজি প্রবলেম আর হয় না। এরপরে একটা ম্যাথ আছে, খুবই যন্ত্রণাদায়ক একটা ম্যাথ। এটা a+ib আকারে এটাকে প্রকাশ করতে হবে। এই ঠান্ডা মাথায় আমরা এটাকে সলভ করবো। তাহলে এটা কি বলছে যে প্রথমত এই আকৃতিতে প্রকাশ করে দেন হচ্ছে এর বর্গমূল নির্ণয় করা। ঠিক আছে, করতে বলছে যখন করতে তো হবেই। 1 - 2i, 3 - 4i যখন এই টাইপের থাকবে ভগ্নাংশ, আমি নিচে হরে যেটা আছে ওইটার অপোজিট সাইন দিয়ে লব আর হরকে গুণ করব। তো লব আর হরকে অপোজিট সাইন দিয়ে গুণ করে দিলাম। তাহলে উপরে একটু গুণ করি। 3 - 3 × 6i, দেন হচ্ছে 4i, 4 × 8 i²। তো দেখো প্লাস মাইনাসে কোনো ভুল হয় কিনা। হ্যাঁ, এটা একটু কারেকশন রাখো। a+b × a - b, a² - b²। তাহলে এখানে কি দাঁড়াবে, 3i² মানে তো -1, মাইনাস মাইনাসে প্লাস, 3 + 8, 6 থেকে 4 গেলে থাকে -2i, 9, আর নিচে হচ্ছে 16i²। ফার্স্ট অফ অল 11 - 2i ডিভাইডেড বাই i² মানে -1, মাইনাস হচ্ছে প্লাস, 16 আর হচ্ছে 25। সেটাকে ডিভাইড করলে 11/25 -2/25i। তো দেখো এটা কিন্তু a+ib আকারে প্রকাশ হয়ে গেছে। এটা হচ্ছে a এর মান, এটা হচ্ছে b এর মান। সো a হচ্ছে এখানে 11/25, b হচ্ছে এখানে -2/25। হ্যাঁ, কারণ এখানে প্লাস বলছে যেহেতু, তুমি চাইলে এটাকে এভাবে লিখতে পারো, প্লাস মাইনাস। সো a+ib আকারে কিন্তু এটা প্রকাশ হয়ে গেল। এখন আমাকে বলছে যে এটার বর্গমূল বের করবে। সো এটা আমাকে দেখানো লাগবে না, আমি জাস্ট এটা এইভাবে লিখলেও হবে। তাহলে এখন বর্গমূল বের করি। 11/25 -2/25i এর বর্গমূল। বর্গমূল কি হবে, 11/25 2/25i। দেখো এইটার বর্গমূল কিন্তু একটা জটিল সংখ্যাই হবে। তো সেটাকে আমরা p+iq দিয়ে প্রকাশ করলাম। জটিল সংখ্যার বর্গমূল হচ্ছে একটা জটিল সংখ্যা, সো এটা একটা ইউনিক জটিল সংখ্যা হবে। এটাকে আমরা p+qi দিয়ে প্রকাশ করলাম। এখন আমাদের p এর মান এবং q এর মান বের করলে কিন্তু এইটার বর্গমূলটা বের হয়ে যায়। আমরা সেটাই করব, p এর মান বের করব এবং q এর মানটা বের করব। 11/25 2/25i p+qi এর হোল স্কোয়ার, p² প্লাস 2pqi প্লাস q², যেটা করলে i² মানে -1, সো p² - q² প্লাস 2pqi। দেখো তো এইটার সাথে আমি এটা যদি একটু কম্পেয়ার করি, এটা হচ্ছে আমার রিয়েল পার্ট, এটাও রিয়েল পার্ট, এটা হচ্ছে তোমার ইমাজিনারি পার্ট,
এটাও কিন্তু আমাদের ইমাজিনারি পার্ট। সো সেই হিসেবে আমাদের পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার সমান আসতেছে 11/25 অ্যান্ড 2p কিউ এর মান আসতেছে -2/25। কারণ এখানে একটা মাইনাস এবং একটা প্লাস আছে কিন্তু, এই জন্য 2p কিউ যদি প্লাস ধরি তাহলে এটা তো অবশ্যই মাইনাস আসবে। অপোজিট সাইন যেহেতু। এখন দেখো এখান থেকে আমাদের তোমার পি এবং কিউ এর মানটা বের করতে হবে। হুম একটু মনে রাখো, আমরা কিন্তু এটা এই ভ্যালুটা বের করছি, পি প্লাস কিউ আই, মানে বর্গমূলটা বের করতেছি। আমি উপরের জিনিসগুলো মুছে দিই, উপরের জিনিসগুলা ক্লিয়ার করি। ওকে, এখান থেকে পি এবং কিউ এর মানটা কেমনে বের করতে পারি? খুবই 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 একটু ঝামেলার প্রবলেম। ঝামেলা না, একটু কেয়ারফুল থাকলেই হবে। টু টু কাটা, তাহলে পি স্কোয়ার ইজ ইকুয়াল টু কিউ স্কোয়ার প্লাস 11/25। আমি যদি এইটাকে পি কিউটাকে একটু স্কোয়ার করি, পি স্কোয়ার, আচ্ছা এটাকে স্কোয়ার দিতে লাগবে না, আমি এখানে পি স্কোয়ারে স্কোয়ার করি, হ্যাঁ পি স্কোয়ার করলে 1/625, মানে 25 স্কোয়ার করলাম আর কি। এখন দেখো তো পি স্কোয়ারের মান এখান থেকে যদি বসায় দেই, তাহলে আসে কি কিউ স্কোয়ার প্লাস 11/25, বাইরে কিউ স্কোয়ার 1/625, তাহলে কিউ টু দি পাওয়ার 4 প্লাস 11/25 কিউ স্কোয়ার মাইনাস 1/625 সমান 0। তাহলে এটা হচ্ছে কিউ স্কোয়ারের একটা দ্বিঘাত রাশি, মানে কিউ স্কোয়ারের হোল স্কোয়ার। এখান থেকে আমি ক্যালকুলেটর সলভ করলে কিউ স্কোয়ারের দুইটা ভ্যালু পাবো, এবং সেই ভ্যালু দুইটা হচ্ছে, ক্যালকুলেটরে সলভ করি, 11/25 মাইনাস 1/625, উদ্ভিদ ঘুরে একটা মানে ফল, -11 প্লাস 5√5/50, এটা অবশ্যই প্লাস মাইনাস হবে। তাহলে কিউ এর মানটা ভাইয়া কত আসে এখানে? +-√1, -11 প্লাস মাইনাস 5√5/15, এই ধরনের একটা জঘন্য একটা ফর্মে আসে। আই এম সরি টু সে, বাট এটাই আসবে, হ্যাঁ। এবং তুমি পি স্কোয়ার মানে কিউ স্কোয়ারের মান পেয়ে গেছো, সেই মানটা এখানে বসে তুমি পি স্কোয়ারের ভ্যালু পাবা। একটু কষ্ট করে বসাইতে হবে, কিচ্ছু করার নেই ভাইয়া, যেহেতু এটা এরকমই। সো 50 প্লাস হচ্ছে 11/25, এটাকে তুমি জাস্ট একটু ক্যালকুলেটরে সলভ করো, মাইনাস 11 প্লাস 5√5, 50 প্লাস 11/50, সরি 11/25। ম্যাচিংটা তোমরা একটু বুঝতে পারতেছো না, একটু খেয়াল করো, এরকম আসতেছে। সো পি এর মান যদি বের করতে চাও, সো এখানে প্লাস মাইনাস দিয়ে এটা, সো পি পেয়ে গেলাম, কিউ পেয়ে গেলাম, আমাদের লাগবে হচ্ছে এটা বের করা, পি প্লাস কিউ আই। সো এটা বের করলে আমাদের হয়ে যাবে। তো এটা না লিখলে হবে, তুমি জাস্ট লিখতে পারো এভাবে, মানে তুমি জাস্ট ই করবা, অপশনটা মিলাবা যে অপশনটা ঠিক আছে কিনা, যে পি প্লাস আই কিউ, তো এটা হচ্ছে আমাদের বর্গমূল, না এটাই আমরা ধরছিলাম তো এখানে। তো পি এর মান হচ্ছে +-√11 প্লাস মাইনাস 5√5/50, আর এখানে কিউ এর মানটা প্লাস মাইনাস হবে, এখানটা আই দিয়ে -11 প্লাস মাইনাস 5√5/50। তো এটা তুমি অপশনে খুঁজে না পেলে এই ফর্মে তুমি তোমার যে ভ্যালুটা আসছে এটা তুমি পয়েন্টে নিয়ে মিলাইতে পারো, বাট এর অ্যান্সার। অনেকে নিচের 50টাকে একটু আলাদা লেখে, মানে √50 কে একটু আলাদা লেখে, √50 মানে হচ্ছে তোমার 5√2, সো একটু আলাদা লিখলে মনে হয় ছোট হয় আর কি, বাট এটা আর কি অ্যান্সার এটার, এটা এরকমই দেখতে, এটা পুরোপুরি বইয়ের একটা অঙ্ক দিয়ে দিছে। আচ্ছা, এরপরে আমরা যাই, এটাও বইয়ের একটা অঙ্ক, হুবহু বেশিরভাগই বইয়ের অ্যান্সার দিচ্ছে আর কি। দেখো তাহলে সাইন পাই কস থিটা, কস পাই সাইন থিটা, এটাকে আমি লিখতে পারি সাইন
π/2 প্লাস মাইনাস পাই সাইন থিটা। মানে সাইনের বা যে কোনো ত্রিকোণমিতিক অনুপাতের ভিতরে যদি π/2 এর বিজোড় গুণিতক থাকে 1, 3, 5, তাহলে সাইন হয়ে যায় কস। আমরা কসটাকে একটু ব্যাক ক্যালকুলেশন করে এখানে একটা π/2 দিয়ে দিছি। মানে কি এখান থেকে এটা আসছে, মানের কোনো চেঞ্জ হয়নি। তো এই সাইন বাদ যাবে, বাদ গিয়ে থাকবে মানে হচ্ছে পাই কস থিটা π/2। আচ্ছা তোমরা তো এখানে আবার কাটাকাটি দিও না, ঠিক আছে? এটা জাস্ট আর কি তোমাদের বোঝানোর জন্য। এটা কখনো এরকম কাটাকাটি যায় না, এটা ইনভার্স হয়ে যায় আর কি। তাহলে উভয় পাশ থেকে যদি এখন তুমি পাই এর অংশটুকু কেটে দাও, তোমার কাছে থাকতেছে কস থিটা প্লাস মাইনাস সাইন থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে হাফ। তো এই ফর্মেটে থাকলে আমরা কি জানি, সাইনের কোএফিসিয়েন্ট এর স্কোয়ার কজ এর কোএফিসিয়েন্ট এর স্কোয়ারের রুট ওভার দিয়ে বোথ সাইডে ভাগ করব। সো 1 প্লাস 1 মানে √2। √2 দিয়ে ভাগ করলে কি আসে এখানে, cos থিটা ইন্টু 1/√2 প্লাস মাইনাস সাইন থিটা ইন্টু 1/√2 1/2। ওকে, এটা কিন্তু নিয়ম ছিল, মনে করে দেখো, এটা বইয়ে খুব ফেমাস একটা প্রবলেম, খুব ইম্পর্টেন্ট, অ্যাডমিশনে আসার মতো। বইয়েরও আসতে পারে এটা প্রিলিতে। সো এখানে আমরা বলতে পারি না যে cos থিটা ইন্টু cos π/4। আচ্ছা অ্যাকচুয়ালি এটা করতেছি কেন, cos এর ফর্মুলা দিয়ে, এটা সাইনের ফর্মুলা দিয়ে করতে পারতাম, সাইন এ সাইন বি প্লাস কজ এ, সাইন এ কজ বি কজ এ সাইন বি, এটা দিয়ে করতে পারতাম। কিন্তু আমাদের অপশনে যেটা ছিল কজ এর সবগুলা মান বের করা ছিল কজ এর ফর্মুলাতে, এই জন্য আমরা কজ এর ফর্মুলা দেখতেছি। এখানে আমি অপশনটা উল্লেখ করিনি, বাট তুমি যখন অপশন দেখবা তখন দেখবো যে এগুলো সব তোমার কজে আছে নাকি সাইনে আছে। প্লাস মাইনাস এখানে সাইন থিটা সাইন π/4 1/2 √2 কজ এ কজ বি সাইন এ সাইন বি, ফর্মুলা হচ্ছে কজ এ মাইনাস বাই এ প্লাস বি, প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস। এটাকে কজ আলফা ধরে নাও। থিটার মান কোনটি? দেখো থিটার সাধারণ মান বের করা এক জিনিস, থিটার মান বের করা আরেক জিনিস। সো যেহেতু এখানে সাধারণ মানটা বের করতে বলে নেই, নর্মালি যেটা হয় যে আমরা জাস্ট কস কস কাটা দিয়ে থিটা ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস π/4 প্লাস কস আলফা লিখতে পারি। কজ আলফা এর মান যেখানে আলফা হচ্ছে এখানে কজ ইনভার্স এটা। বাট তোমাকে যদি এখানে সাধারণ মানটা বের করতে বলে, বা তোমার যদি অপশনে দেখো সাধারণ মানটা বের করছে, তখন তুমি অবশ্যই সাধারণ মানের ফর্মুলার দিকে যাবা। সেই ফর্মুলাটা কি, যে আমরা জানি যে cos থিটা সমান যদি cos আলফা হয়, তাহলে থিটা ইজ ইকুয়াল টু 2n পাই প্লাস মাইনাস আলফা, এরকম ছিল। সো এখানে এটা হচ্ছে থিটা, সো থিটা প্লাস মাইনাস π/4, তাহলে 2n পাই প্লাস মাইনাস আলফা ছিল তো, সো আলফা কোনটা এটা, সেখান থেকে থিটার ভ্যালু আসে প্লাস মাইনাস π/4 প্লাস 2n পাই প্লাস মাইনাস আলফা। মানে কি, আলফা হচ্ছে এই যে কজ আলফা মানে হচ্ছে এটা, সো আলফা হচ্ছে কজ ইনভার্স 1/2 √2। ঠিক আছে, যদি এটা সাধারণ সমীকরণ চায় তাহলে মানে সাধারণ সমাধান চায়, বা অপশনে যদি এই এন থাকে দেন তুমি এটা অ্যান্সার লিখবে। যদি অপশনে এটা এন না থাকে তখন কি করবে বলো তো, উভয় পাশ থেকে কজ বাদ দিলে এটা ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস π/4 প্লাস আলফা, যদি কজ বাদ দাও আর কি, যেখানে আলফার ভ্যালু হচ্ছে কজ ইনভার্স 1/2। তো এটা আর কি আমাদের এই কুয়েটের অ্যাডমিশন টেস্টের অপশনে ছিল। সো এইটা লাইকলি অ্যান্সার হবে যেহেতু এটা দেওয়া নেই। ওকে, আচ্ছা দেন এই প্রবলেমটা দেখো। হুম, এখানে বলছে যে আলফা বিটা অসমান, তাহলে আলফা স্কোয়ার এবং বিটা স্কোয়ার মান কত। আচ্ছা তাহলে আলফা মানে এই প্রথম সমীকরণ থেকে আলফার দুইটা মান পাবো আমি। দুইটা মান কি কি, যদি ক্যালকুলেটরে সলভ করি, 1 - 5 + 3
5 প্লাস রুট ওভার 13 বাই আলফার দুইটা ভ্যালু আসবে, বিটা এরও দেখবো যে সেম দুইটা ভ্যালুই আসে। মানে বিষয়টা হচ্ছে এরকম, আলফা বিটা যেহেতু দুইটা মূল, সো তাদের ভ্যালু দুইটা মানে চারটা ভ্যালু দুইটা সেম। দ্যাট মিনস আমি বলতে পারি যে আলফা বিটা আসলে প্লাস মাইনাস দিয়ে দেওয়ার কিছুই নাই। যদি এটা প্লাস হয় এটা মাইনাস হবে, এটা মাইনাস হলে এটা প্লাস হবে আর কি, এরকম বিষয়টা। সো প্লাস মাইনাস দিয়ে দেওয়ার দরকার নেই, যেহেতু দুইটাই সেম আসছে। দ্যাট মিনস দুইটা সেম বসাইলে আমাদের এটা প্লাস হলে নিচেরটা মাইনাস হবে, মানে উপরেটা মাইনাস হলে নিচেরটা প্লাস হবে, এরকম। আলফা বিটার দুইটা ভ্যালু তারা অসমান আর কি, সমান না, এটা বলে দিছে অসমান। এখন নতুন মূল বিশিষ্ট সমীকরণ এটা এবং এটা। তো মূল দেওয়া আছে, এখন সমীকরণ আমরা কেন বের করি, এক্স স্কোয়ার মাইনাস মূল দ্বয়ের যোগফল ইন্টু এক্স প্লাস মূল দ্বয়ের গুণফল সমান 0। এক্স স্কোয়ার মাইনাস, এটাকে লিখতে পারি আলফা বিটা, বিটা বিটা কাটা, আলফা স্কোয়ার আলফা আলফা কাটা, তাহলে বিটা স্কোয়ার ইন্টু এক্স প্লাস 1 সমান 0। তাহলে এক্স স্কোয়ার মাইনাস, এটা লিখতে পারি আলফা প্লাস বিটা এর হোল স্কোয়ার মাইনাস 2 আলফা বিটা, এটা ফর্মুলা আর কি, ইন্টু এক্স প্লাস 1। এখন তুমি আলফা প্লাস বিটা এবং আলফা বিটার মান বের করবা এখান থেকে। আলফা প্লাস বিটা দুইটাকে যোগ করো, তাহলে 5 প্লাস রুট ওভার 13 প্লাস 5 মাইনাস রুট ওভার 13/2, তাহলে এটা আসে 5। আর আলফা বিটা করলে কি আসবে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা, নিচে হচ্ছে 4, 25 আর হচ্ছে 13/4, 2 আর 1 12/4, দ্যাট মিনস 3। তাহলে এক্স স্কোয়ার মাইনাস, এটা প্লাসের ভ্যালু আসে 5 স্কোয়ার, গুণফলের ভ্যালু আসে 3 আর নিচে 3। তাহলে এক্স স্কোয়ার মাইনাস 25 আর 9, সরি 6, তো এটা কত আসে, 25 মাইনাস 6 মানে 19, 19/3x প্লাস 1, 3 দিয়ে মাল্টিপ্লাই করলে 3x স্কোয়ার মাইনাস 19x প্লাস 3 ইজ ইকুয়াল টু 0, and that will be our required answer। এটা হচ্ছে আমাদের নতুন মূল বিশিষ্ট সমীকরণটা। খুবই সহজ, তাই না? তো এটা একটু চেক করবা, যদি বুঝতে না পারো তাহলে ভিডিও মানে আর একটু রিওয়াইন্ড করে দেখবা যে কোথাও কোনো ভুল করছি কিনা, বা তোমরা কোন পার্টটা বুঝতেছো কিনা, ওই পার্টটুকু আমাকে কমেন্টে জানিয়ে দিলে আমি তোমাকে বুঝাই দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, এটা একটা অপশন টেস্টের মতো, তোমার হাতে যেহেতু টাইম থাকবে না, এমসিকিউর মতো। এটা তুমি ডিটেলসে করতে পারো, বইয়ের প্রশ্ন ডিটেলসে করলেও কোনো সমস্যা নেই। বাট সবচেয়ে বেস্ট ওয়েটা হচ্ছে এখান থেকে তুমি অপশন টেস্ট করতে পারো। লাইকলি এরকম একটা অপশন আছে আমাদের, সাইন এ, সাইন বি, সাইন সি, এমন একটা অপশন আছে। হ্যাঁ, অপশন টেস্ট করতে খুব বেশি টাইম লাগবে না। তুমি একটা মানে ট্রায়াঙ্গেল ধরে নাও, যার একটা অ্যাঙ্গেল হচ্ছে 30, একটা 60, একটা 90, তুমি যে কোনো অ্যাঙ্গেল ধরতে পারো। আমি জাস্ট আগে এই সাইন এ, সাইন বি, সাইন সি এর যাতে সহজ মান আসে এই জন্য এই তিনটা অ্যাঙ্গেল ধরলাম আর কি। তুমি 59, তারপর তোমার হচ্ছে তোমার এখানে 31, এরকম ধরতে পারো, কোনো সমস্যা নেই। সরি। তাহলে এখানে কি করবা, ধরো এটা এ, এটা বি, এটা সি, তিনটা যোগফল হচ্ছে পাই বা 180। তাহলে এইটার ভ্যালু কত, সাইন 2a, দ্যাট মিনস 120, সাইন 2b মানে 180, সাইন 2c দ্যাট মিনস 60। তো এটা তো তোমার 0, এটা হচ্ছে √3/2, এটা √3/2, তাহলে 2 ইন্টু √3/2, দ্যাট মিনস এটা অ্যান্সার আসছে √3। এরকম করে খুব সহজে কিন্তু তুমি অ্যান্সারটা অপশন টেস্ট করতে পারো। আর এটা একটা অপশন ছিল, ওয়ান অফ দ্য অপশনস। তো এখানে আমি যদি এর মান বসাই, এর মান হচ্ছে 60, সান সাইন 60 ডিগ্রি হচ্ছে √3/2, বি এর মান হচ্ছে 90 যার ভ্যালু হচ্ছে 1, সি এর মান হচ্ছে 30 যার ভ্যালু হচ্ছে হাফ, 2 দুগুণে 4, 4 4 কাটা, √3। সো এটা হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। তো এই ছিল এখানকার আম, মানে
কুয়েটের 25টা ম্যাথ আসে, 25টা মানে একটা সেটে 25টা মানে পাওয়া গেছে। এখন এই 25টা প্রবলেম এখানে ছিল, আরেকটা প্রবলেম বলছিলাম যে পরে করাবো। এই যে এই প্রবলেমটা, এই প্রবলেমটা কি করবা, এখানে হচ্ছে তুমি ইন্টিগ্রেশন করতে হবে, ইন্টিগ্রেশন করে তোমার হচ্ছে এই সাবস্টিটিউট মডেলে যাইতে হবে আর কি। সাবস্টিটিউটে কি করতে পারো, আমি জাস্ট এখানে তোমাকে দেখাচ্ছি। ধরো এরকম দেয়া আছে e⁴ tan ইনভার্স এক্স বাই 1 + x² হোল স্কয়ার। দেখো বাইরেও যদি এই স্কোয়ারটা না দিত, আমার ম্যাথ 2 লাইনের মধ্যে শেষ হয়ে যেত, ঠিক আছে। বাট যেহেতু এর বাইরে একটা স্কোয়ার দিয়ে দিছে, এখন এটা একটু ঝামেলাপূর্ণ হয়ে গেছে। হ্যাঁ, কি করবা, tan ইনভার্স এক্স, এটাকে জেড ধরবা। খুবই সিম্পল একটা জিনিস। কেন, কারণ এটার ডিফারেন্সিয়েশন যখন নিচে আছে, 1/1 + x² dx = dz, এটা নিচে আছে। সো আমি এখানে কি করতে পারি তাহলে, এখানে e⁴ tan ইনভার্স এক্স বা এইটার আমি আলাদা রাখলাম, বাকি যে এক্সট্রা একটা আছে 1 + x², উপরে ডিএক্স, এটা আমি একটু আলাদা রাখলাম। তাহলে ডিএক্স এই পার্টটা তো ডিজেড, তাহলে নিচের এই পার্টটা আমি কি করব, এখান থেকে দেখো x আমি লিখতে পারি tan জেড। সো হ্যাঁ, এক্স এর মান যদি এখানে লিখতে পারি তাহলে আর কোনো প্রবলেম নাই। ডিএক্স এর ভ্যালু এখানে কি লিখতে পারি, ডিএক্স এর ভ্যালু আমি এখানে লিখতে পারি sec² dz লিখতে পারি। ডিএক্স এর মান পেয়ে গেলাম, আর এই জিনিসটার মান পেয়ে গেলাম। সো তাহলে আমি যদি এখানে লিখি যে 1 + x², মানে আমি জাস্ট এটা মান বের করতেছি, 1 + x², তাহলে 1 + tan² মানে হচ্ছে sec²। তাহলে আমি এই মানটা এখানে বসাই দিই। 4 tan ইনভার্স এক্স কত, জেড, 4z। তারপর নিচে কি লিখতে পারি, 1 + x², যার মান আমি দেখলাম sec²z, দুইটা আছে তো, দুইটার উপর একটা স্কোয়ার দিয়ে দিই। আর ডিএক্স, ডিএক্স মান কত, ডিএক্স মান হচ্ছে sec²z dz। তাহলে এইটা এটা কাটা গেলে একটা থাকতেছে, সো e⁴ আর 1/sec², দ্যাট মিনস cos² dz। কেমন আসতেছে? হুম। তাহলে এখন তো তুমি এটা ইজিলি করতে পারো, তাই না? তাহলে এখানে আমাদের কি মিসিং আছে, যদি এটা আমাকে সলভ করতে হয়, তো 2 থাকতো, বা একটা হাফ দিয়ে গুণ দিতাম আমি। দেন এটা কি করা যায়, 1 + cos 2θ ফর্মুলা চলে গেছে না, dz। তারপরে এইটাকে একটু ব্র্যাকেট খুলে দেই, 4z dz, তাহলে হাফ দিয়ে গুণ দিলে e⁴ cos 2z dz। আশা করি উপরের এই টার্ম আমাদের লাগবে, সমস্যা নেই। আমরা এখানে তাহলে এটা একটু ইন্টিগ্রেট করি, এটা ইন্টিগ্রেট করলে আসে e⁴ তো, সো e⁴ কে ইন্টিগ্রেট করলে e⁴z ডিভাইডেড বাই 4, আর নিচে তো তোমার 1/2 আসি হয়ে গেল। আচ্ছা, তাহলে এখানে এই জিনিসটা করলে কি হবে, এই জিনিসটাকে কি করা যায়, ইউভি এর ফর্মুলা আমাদের এখানে ফেলাতে পারি, তাই না? মনে আছে ইউভি এর ফর্মুলাটা, যেটা আমি এখানে ফেলাতে পারি। আচ্ছা, এখানে কি ছিল, প্লাস হাফ e⁴z and cos 2z dz। আচ্ছা, এখন দেখো তো, এই যে এইটুকু পার্ট, এটা কিন্তু তোমার একটা মানে পিরিয়ডিক তোমার ফাংশন, সো এটা বারবার এরকম আসতে থাকবে। So আমরা এটাকে একটু আই ধরে
এই পার্টটুকু শুধুমাত্র একটু ইন্টিগ্রেশনটা করবো। সো টু দি পাওয়ার 4z cos 2z dz, এরকম কিন্তু তুমি বহু ম্যাথ তোমার বইতে ছিল। So যখন এরকম দুইটা ফাংশন দেখবা তুমি কোন ইসে যাবা, লিয়েট ফর্মুলাতে, মনে আছে? লগারিদমিক, ইনভার্স, অ্যারিথমেটিক, ট্রাইগোনোমেট্রিক, এক্সপোনেনশিয়াল, এর মধ্যে যেটা আগে পাবো সেটা ইউ, যেটা পরে পাবো সেটা ভি। সো ট্রিগোনোমেট্রিক আছে, এক্সপোনেনশিয়াল আছে, সো ট্রিগোনোমেট্রিকটাকে ইউ ধরবো। তো ফর্মুলা কি ছিল মনে আছে? ইউ ভি ডিএক্স। ইউটাকে বাইরে নিব, ভি কে রাখবো, মাইনাস ইউ কে ডিফারেন্সিয়েট করব, দেন আবার ভি কে ইন্টিগ্রেট করব, তারপর একসাথে এই দুইটাকে ইন্টিগ্রেট করবো। এই ফর্মুলা অনুযায়ী আমি এখানে এটাকে অ্যাপ্লাই করি। তো ইউ হচ্ছে আমাদের কি বললাম, ত্রিকোণমিতিক পার্টটা, ইউটা বাইরে চলে যাবে, cos 2z ই টু দি পাওয়ার 4t, এটা ইন্টিগ্রেট হবে এখানে, ই টু দি পাওয়ার 4t ইন্টিগ্রেট করলে আসে ই টু দি পাওয়ার 4z, আচ্ছা এটা টি না জেড, সরি বারবার টি বলতেছি আমি, 4z বাই ভাগ হচ্ছে 4 মাইনাস, যেটাকে বাইরে নিচ্ছি ওটা ডিফারেন্সিয়েট করলে কি আসে, সাইন 2z, এটা 2 আসবে, কস আছে মানে কি মাইনাস আসবে, আর এটাকে সেম ইন্টিগ্রেট করলে ই টু দি পাওয়ার 4z বাই 4 dz। আচ্ছা তাহলে এখানে ই টু দি পাওয়ার 4z বাই 4 cos 2z মাইনাস আছে প্লাস 1 বাই 4 ই টু দি পাওয়ার 4z, আচ্ছা 2 তো 2 4 কাটাকুটি নিচে 2 থাকতেছে, sin 2z dz। এখন এটা আবার এরকম আসছে, তো আবার আমি সেম ইউভি এর ফর্মুলাতে যাব, এন্ড এটাই মনে হয় মেবি লাস্ট, এরপরে আর যাওয়ার দরকার হবে না সম্ভবত। একটা ব্র্যাকেট দিব, থার্ড ব্র্যাকেট দিয়ে আমি এই পার্টটাকে আবার নতুন করে ইউভি এর ফর্মুলা, মানে ইউভি এর ফর্মুলা মেথডে সলভ করব। তো সাইন টু থিটা বাইরে চলে যাবে, সাইন 2z ই টু দি পাওয়ার 4z টা বাইরে আসবে উইথ 4, মানে আমি ইন্টিগ্রেট করলাম আর কি, সাইন 2z কে ইউ ধরে বাইরে নিয়ে আসছি, আর ই টু দি পাওয়ার 4z টাকে ইন্টিগ্রেট করলে নিচে 4 আসে। সো ইন্টিগ্রেট করব, ইন্টিগ্রেট করলে এখানে আমাদের সাইন 2z টা হয়ে যাবে 2 cos 2z ই টু দি পাওয়ার 4z বাই 4 পাশে dz। ঠিক আছে, দেন আমি এখানে কি করি, এখানে একটু মুছে দেই, উপরে এই জিনিসটা লাগবে না। তো এখানে থাকতেছে ই টু দি পাওয়ার 4z বাই 4 cos 2z প্লাস ই টু দি পাওয়ার 4z বাই 4 দুগুণে 8 sin 2z। এই 2 4 কাটা, 2 থাকতেছে, এই 2 আর বাইরে একটু মানে হচ্ছে মাইনাস 1 বাই 4 ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার 4z cos 2z dz। এটা কিন্তু আই সমান ছিল, মনে রেখো। তো আমরা আই ধরছিলাম কাকে বলতো, এই যে এইটুকুকে আমরা আই ধরছিলাম না, এই যে এই বক্স করা অংশটুকুকে আই ধরছিলাম। সো এইটাকে যদি আই ধরে, তাহলে এই পার্টটুকু তো আমাদের আই, একই না সেম জিনিসটা। সো এইটাই এখন আমাদের আহ, বারবার রিপিট করতেছে। সো এটা আমরা মুছে ফেলি, এটা মুছে ফেলে, এটা লাগতেছে না আর। তো আই ইজ ইকুয়াল টু, এখান থেকে কি কমন যায়, ই টু দি পাওয়ার 4z বাই 4 cos 2z প্লাস 1 বাই 2 sin 2z মাইনাস 1 বাই 4 আই। এই পার্টটুকু কিন্তু আমরা আই বলতেছিলাম শুরুতে। তো এটা যদি একটু নিয়ে আসি, তাহলে আই প্লাস 1 বাই 4 আই ই টু দি পাওয়ার 4z বাই 4 cos 2z প্লাস 1 বাই 2 sin 2z। এটা আসে কত, 5i বাই 4 ই টু দি পাওয়ার 4z বাই 4 cos 2z প্লাস 1 বাই 2 sin 2z। 4 4 কাটা, এই 5টা পরে এখানে চলে আসবে, 5 দিয়ে ডিভাইড হয়ে যাবে। সো আমি একসাথে করলাম এটা, 4 4 কাটা দিলাম, 5টাকে পাশে পাঠিয়ে দিলাম, তাহলে আই এর মান আসতেছে এটা। আই এর মান আসলে এখন আমরা আই এর মানটা এখানে বসাই দিব, আমাদের তো এগুলো আসলে কোনো কিছু লাগতেছে না, জাস্ট আই এর মানটা এখানে লাগবে। আই মানে কি,
আই মানে হচ্ছে যেটাকে আমরা আই ধরে নিছি, এই যে বক্স করা অংশটুকু। আশা করি মাঝখানে দিয়ে কোনো লাইনে প্রবলেম হয় নাই ক্যালকুলেশন মিস্টেকে। সো 1/2 এটা আসতেছে কি e⁴z বাই 5 cos 2z প্লাস হাফ sin 2z, এটা আসছে কি এই ইন্টিগ্রেশনের ভ্যালুটা প্লাস সি। একটু সাজায় লিখি নাকি, আমাদের ইন্টিগ্রেশন তো শেষ। e⁴z বাই 8 e⁴z বাই 10 cos 2z প্লাস e⁴z বাই 5 দুগুণে 10, 10 দুগুণে 20 sin 2z প্লাস সি। এখন এই জেড যেগুলো আছে না ওগুলাকে আমি সব এক্স এর রেসপেক্টে নিয়ে আসবো। জেড মানে কি ছিল, tan ইনভার্স এক্স। সো tan ইনভার্স এক্স এ নিয়ে আসি। 4 tan ইনভার্স এক্স বাই 8, 4 tan ইনভার্স এক্স বাই 10 cos 2 tan ইনভার্স এক্স প্লাস 4 tan ইনভার্স এক্স বাই 20 sin 2 tan ইনভার্স এক্স প্লাস সি। সিটাকে সরানো যাবে না কোনোভাবেই। দেন আমাকে কি বলছে দেখো, এক্স এর মান 0 হলে তাহলে 0 বসায় দাও। এখানে 0 বসালে কত, e⁴0 মানে 1, সো 1/8। এখানে 0 বসায় দাও, e⁴0 মানে 1, সো 1/10। এখানে 0 বসাবা, সো 0, 2 ইন্টু 0 মানে 0, cos 0 মানে 1, সো 1/10। আর এখানে 0 মানে তো sin 0, tan ইনভার্স 0 মানে কি 0, sin 0 মানে 0, সো পুরোটাই 0 প্লাস সি। তাহলে এটা ভ্যালু কত আসে, 1 প্লাস 8, সরি 1/8 আর হচ্ছে 1/10, যোগ করলে আসে 9/40 প্লাস সি। এইটার যে ভ্যালু মানে পুরো ইন্টিগ্রেশনের যে ভ্যালু দেওয়া আছে দেখো 3/5, পুরো ইন্টিগ্রেশনের যে ভ্যালুটা এটা 3/5 দেওয়া আছে। তাহলে এখান থেকে তুমি সি এর মানটা বের করতে পারবে, তোমাকে কিন্তু সি এর মানটাই বের করতে বলছে। তাহলে সি ইজ ইকুয়াল টু 3/5 মাইনাস 9/40। মাঝখানে দিয়ে ক্যালকুলেশন অনেক ভুল হতে পারে, কারণ আমি খুবই মানে ফাস্ট করতেছি এখানে, আর খুবই হাতে হাতে করতেছি আর কি। এই জন্য এটা একটু ক্যালকুলেশনটা তোমাদের কাছে অনুরোধ যে রিচেক করবা। 3/8 এটা হচ্ছে সি এর ভ্যালু। এটা অপশনে থাকলে অবশ্যই আছে, অপশনে 3/8 এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো এই হচ্ছে আমাদের ইন্টিগ্রেশন, সরি ম্যাথের পার্টটুকু। ম্যাথের একটা সেট আমার কাছে ছিল, মানে যেটা আমি কালেক্ট করতে পারছি সেটা। তো তোমাদের যদি আরো কোনো প্রবলেম থেকে থাকে তোমরা আমাদের পেজে নোট দিতে পারো, কমেন্ট করতে পারো, যে কোনো হবে তোমাদের বোঝার জন্য যা কিছু লাগে, যতটুকু হেল্প লাগে আমরা করার চেষ্টা করব। আর নেক্সট ভিডিও আমাদের ফিজিক্সের পার্টটুকু সলভ নিয়ে, মানে ফিজিক্সের পার্ট সলভিং এর যে অংশটুকু সেটা নিয়ে ইনশাল্লাহ এটা আমরা একটা ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো যদি প্রবলেম থাকে জানাবো, অবশ্যই আমরা সেটাকে সলভ করব। আর তোমাদের জন্য শুভকামনা, যারা বুয়েট প্রিলিমিনারি পরীক্ষা দিবা নেক্সট কত 23 বা 24 তারিখে, তো তাদের জন্য অনেক অনেক শুভকামনা, দোয়া রইলো। আর হ্যাঁ, অবশ্যই পড়াশোনা করতে থাকো। আল্লাহ হাফেজ।